আচ্ছা আমাদের সাথে জয়েন হও, সবাই একটু দ্রুত জয়েন হও। আমরা ক্লাস এখনই শুরু করব। হচ্ছে একটু আমাদের মেম্বারগুলো বেড়ে নিক, সবাই জয়েন হয়ে নিক, আমরা ক্লাসটা এখনই শুরু করব। আচ্ছা আমাদের সাথে এখন জয়েন আছে 11 জন। আচ্ছা মৃদুলা জিজ্ঞাসা করছে এটা কি রেকর্ডেড থাকবে কিনা। এটা রেকর্ডেড থাকবে, এটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ, এই আমি এখন যে লাইভটা নিব এটা রেকর্ডেড থাকবে। আচ্ছা আমি আর 2টা মিনিট, এখন মাত্র 7:01 বাজে, তো সবাই তো অ্যাকচুয়ালি সাথে সাথে জয়েন করতে পারে নাই। আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে? আমি কিছুক্ষণ সময় নিচ্ছি, সবাই জয়েন করে নিক। আচ্ছা আজানও দিচ্ছে, ঠিক আছে? আজানটা শেষ হোক, আজান শেষ হলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আজান 2 মিনিট লাগবে। তো আজান শেষ হইতে হইতে আমি এই ফাঁকে প্রশ্নটা তুলে ফেলি। হ্যাঁ, আমরা ফার্স্ট যেটা সলভ করব, তোমরা কি সাইডে দেখতে পাচ্ছ? একেবারে রাইট সাইডে। হ্যাঁ দেখা যাচ্ছে, আই হোপ কোনো প্রবলেম হবে না। এভরিথিং ইজ ফাইন। আজানটা শেষ হলে আমরা ক্লাসটা শুরু করব।
আচ্ছা ঠিক আছে, আজান শেষ। তো হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কি আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার লেখা সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা কমেন্টে জানাও। আমি এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা কমেন্টে জানাও ইজ এভরিথিং ফাইন, সব কি ক্লিয়ার আছে কিনা। কমেন্টে জানাও সবকিছু তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, কোনো ধরনের ল্যাগ বা এরকম কিছু হচ্ছে কিনা। আচ্ছা আমাদের সাথে 26 জন জয়েন আছে, একটু আগে 40 জন ছিল। আমাকে একটু কমেন্টে জানাও ইয়েস ভাই এভরিথিং ফাইন। আমি তাহলে এখন ক্লাসটা শুরু করি, আমাকে একটু কমেন্টে কনফার্ম করো। আচ্ছা তৃষা জানাইছে সব ক্লিয়ার। আচ্ছা জান্নাতুল বৃষ্টি, তারপরে ইসরাক জাহান মায়া আমাদের সাথে আছে, ওরা সবাই জানাইছে ক্লিয়ার। বশির আহমেদ, ওকে অনেকজন হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তো আই ডোন্ট নো একটু আগে তোমরা গ্রুপটা চেক করছো কিনা। আধা ঘন্টা আগে আমি একটা পোস্ট দিছি, ওই পোস্টে হচ্ছে বলে দিছিলাম, আমি একটা গ্রাফও তোমাদেরকে দেখাইছি। গ্রাফটা দিয়ে বলছিলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই যে ফাংশনের যে প্রশ্ন আসছে এখানে খুব ছোট একটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে, যে জিনিসটা হচ্ছে অনেক জায়গায় ভুল বলা হয়েছে। তো তোমরা ইউটিউবে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট ম্যাথ কোশ্চেন সলভ লিখে সার্চ যদি তোমরা দাও, তোমরা 2 থেকে 3টা ভিডিও পাবা। মানে অনেকগুলো চ্যানেলই আছে, আমি মনে হয় 3টার মতো চ্যানেল পাইছি যারা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে দিচ্ছে। 2 থেকে 3টা মতো তোমরা চ্যানেল পাবা। তো তারা হচ্ছে প্রশ্নটা তোমরা সলভ দেখতে পারবা, বাট আমি সলভে কিছু ভুল খুঁজে পাইছি। ওকে, তো এই ভুলটা এত সূক্ষ্ম, এটা মানে হচ্ছে নরমালি হচ্ছে স্টুডেন্টদের বা টিচারদের চোখে পড়বে না। ইভেন কোশ্চেন যে বানাইছে এই কোশ্চেনে কি সূক্ষ্ম ব্যাপার আছে যেটা আমি আজকে রিয়েলাইজ করতে পারছি, তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো। হ্যাঁ আচ্ছা, তো আমরা এটা শুরু করি। তার আগে তোমাদের একটু রিমাইন্ড করে নেই, তোমরা অনেকেই মনে হয় আমার আধা ঘন্টা আগের পোস্টটা দেখো নাই। আমি একটা গ্রাফ আঁকা দিয়েছি, ডেসমোস আমি একটা গ্রাফ আঁকছি। গ্রাফটা ছিল এরকম যে √x² এর আমি একটা গ্রাফ এঁকে দিয়েছিলাম। √x² একটা গ্রাফ ডেসমোসে প্লট করে আমি এঁকে দিয়েছিলাম। তো গ্রাফটা হচ্ছে এরকম, আপাতত আমি এঁকে রাখলাম, একটু পরে আমার কাজে লাগবে। ঠিক আছে, তোমাদের এই গ্রাফটা পরিচিত। এটা কিসের গ্রাফ? এটা মডুলাস অফ x এর গ্রাফ। এটা কিসের গ্রাফ? মডুলাস অফ x এর গ্রাফ। এটা তোমাদের সবার পরিচিত। এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। তো আমরা শুরু করি। এখন বলে কিছুই বুঝবা না, আমি পুরো শুরু করি। ম্যাথ করতে গিয়ে একটা জায়গায় গিয়ে আমি দেখাবো এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগে এবং ইউটিউব অন্যান্য চ্যানেলরা কিভাবে ভুলটা করছে। ইভেন প্রশ্নে কিছুটা ভুল আছে, ছোট ভুল। তো আমরা শুরু করি। তো ফার্স্টে বলছি f of x = -√x - 1 এর বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x। আমাদেরকে কি বের করতে বলছে? দেখো এই জিনিসটা বের করতে বলছে। তো তোমার মনে হতে পারে তোমার সহজ একটা ম্যাথ, আমরা তো ইনভার্স ফাংশন বের করার রুল জানি। ইনভার্স ফাংশন বের করার রুলটা কি? যেটা দেওয়া থাকে সেটাকে আমরা মনে করি y ধরি। তাহলে আমরা কি করব? y ধরব। ঠিক আছে, যে y সমান কি হবে? -√x - 1। এখন তোমরা সবাই কিন্তু ইজিলি স্কয়ার করে ফেলবা। স্কয়ার করার আগে আমরা একটু মাথায় রাখতে হবে, খেয়াল করে দেখো y মান, এই যে y মানটা এখানে সামনে একটা মাইনাস আছে, এই ভ্যালুটা তো কখনো মাইনাস হতে পারে না। রুটের ভিতরে যেটা থাকে, আমরা জানি রুট করলে সবসময় পজিটিভ ভ্যালু বের হয়। তোমাদেরকে হচ্ছে প্রায় আজ থেকে 2 মাস আগে আমি একটা পোস্ট দিছিলাম যে √x যে √4 এটার মান কত। একটা আমি কনফিউশন কিলিং নামে একটা সিরিজ চালু করছিলাম, ওইখানে তোমাদের বলছে √4 এর মান কত। আমি কোশ্চেন করছিলাম যে এটার মান কি +2 নাকি +-2। তো হচ্ছে একটা পোল দিছিলাম, প্রায় 60 জনের মতো +-2 বলছিল, অর্থাৎ ভুল বলছিল। তো তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে নেই যে √4 এর মান কিন্তু শুধুমাত্র +2, +-2 না, শুধুমাত্র +2। তো ইউটিউব চ্যানেলগুলোতে +-2 ধইরা একটু ভুল করে ফেলছে, মানে নেগেটিভ ভ্যালুটা নিয়ে নিছিল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য, বাট অ্যাকচুয়ালি সেটা হবে না। তো খেয়াল করে দেখো এই রুটের ভিতরে যে ভ্যালুটা আছে এটা পুরোটা রুট করার পর आंसरটা হবে পজিটিভ, কিন্তু সামনে একটা নেগেটিভ আছে। সো আমরা বলতে পারি y এর মানটা নেগেটিভ। ওকে, এখন আমরা যদি স্কয়ার করি, ওকে স্কয়ার করি, খেয়াল করে দেখো মাইনাসও চলে যাবে, রুটও চলে যাবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি যে y² = x - 1। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো ধরনের প্রবলেম নাই। কেন প্রবলেম নাই তোমাদেরকে বলি। x - 1 এই ভ্যালুটা সবসময় পজিটিভ হবে, এটা সবসময় পজিটিভ হবে। কেন না? আমরা রুটের ভিতরে কখনো নেগেটিভ ভ্যালু বসাতে পারি না, এই ভ্যালুটা কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, আবার y² ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, কোনো কিছু স্কয়ার করলে সেটা সবসময় পজিটিভ হয়। সো আমরা 100% শিওরলি বলতে পারি আমাদের লাইনটা কারেক্ট। আচ্ছা, মানে আমি প্রত্যেকটা লাইন করব এবং তোমাদের এটা কাউন্টার দিয়ে বুঝাই দিব যে এটা কি কারেক্ট হতে পারে নাকি হতে পারে না। আচ্ছা, তোমরা জানো ইনভার্স ফাংশন বের করার রুলটা হলো x বের করতে হয়, ঠিক কি না? তো আমরা এখান থেকে x বের করব। তাহলে আমরা যদি x বের করতে যাই কি লেখা যায়? x = কি হবে? y² + 1। এবং তোমরা জানো ইনভার্স ফাংশন ডিরেক্টলি আমরা লিখে ফেলতে পারি f ইনভার্স x = ওই যে y জায়গায় x বসালে দিলে ইনভার্স ফাংশন হয়ে যাবে। তোমরা সবাই ইন্টারেক্ট করছো, আই হোপ এটা আর আমার বিস্তারিত বলা লাগবে না। তাহলে আমার ইনভার্স ফাংশন কিন্তু বের হয়ে গেল। খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশন। ঠিক আছে, এখন প্রশ্নে আসো। প্রশ্নে বলছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাদের দুটো সমান দেখাতে হবে। চলো আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড = f of f ইনভার্স x।
খেয়াল করে দেখো, মানে আমরা f ইনভার্স x এর মান তো আমরা বের করে রাখছি, f ইনভার্স x এটা কিসে বসাবো, f এ বসাবো। তাহলে এটা কি f অফ x স্কয়ার প্লাস 1 এটা আমরা লিখতে পারি। তো x স্কয়ার প্লাস 1 এটা কোথায় বসাবো, এখন f এ বসাবো। f খুঁজে, f হচ্ছে আমাদের এইটা। তো তোমরা জানো f অফ সামথিং এটা মিনিংটা কি, সামথিংটা যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে সামথিংটা বসাবো। এই যে এখানটাতে আমরা একটা x পাইছি, তাহলে x এর জায়গায় আমরা এটা বসাবো, ঠিক আছে। এই যে সামনে একটা মাইনাস আছে, মাইনাস বসাবো, তারপর রুট দিব, যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে এটা বসাবো, x স্কয়ার প্লাস 1 বসালাম। আবার এখানে একটা মাইনাস 1 আছে, মাইনাস 1 বসালাম, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি কি থাকলো, মাইনাস রুট ওভার x স্কয়ার। এই তো আমার আসল কাহিনী এখন শুরু। এই জায়গাটা এসে ওই যে সকল ভাইরা তোমরা দেখবা ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে সলভ করেছে, সেই জায়গায় এসে তারা কি কাজ করছে, তারা একটা কাজ করছে এখানটাতে মাইনাস অফ x লিখে ফেলছে। কেন লিখছে আমি ব্যাখ্যা দিচ্ছি। তারপরে এটাকে প্লাস x দিয়েছে। এই লাইনটা ভুল, এই লাইনটা ভুল। আমি এখন তোমাদেরকে দেখাবো কেন এই লাইনটা ভুল। তো ফার্স্ট অফ অল তোমরা যদি ডেজমসের গ্রাফটার দিকে তাকাও, রুট ওভার x স্কয়ার এই মানটা সব সময় পজিটিভ হবে। কিভাবে বুঝছি আমি বলো তো, এই যে দেখো এই বরাবর হইতাছে কি x এর মান, এই বরাবর হচ্ছে y এর মান, তাই না। তো রুট ওভার x স্কয়ার এই মানটা সবসময় কি পজিটিভ না, দেখো গ্রাফটা কি সবসময় উপরের দিকে নিচের দিকে কোনো মাইনাস আছে, সো আমরা বলতে পারি রুট ওভার x স্কয়ার সবসময় পজিটিভ ভ্যালু দিবে। তাহলে আমরা বলতে পারি রুট ওভার x স্কয়ার মান তো মাইনাস x হতে পারে না, মাইনাস x যে কোনো হতে পারে না, শুধুমাত্র প্লাস x হবে, বা আমরা মডুলাস অফ x বলতে পারি, ঠিক আছে। মানে পজিটিভ ভ্যালুগুলো আমরা পাবো। তাহলে পজিটিভ ভ্যালু যদি আমি পাই, তাহলে আমার লাইনটা কিরকম হয়, আমার লাইনটা হবে এরকম যে মাইনাস অফ প্লাস x, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি মাইনাস x, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে কেন ওনারা এই মাইনাসটা নিল, আমি এটা ব্যাখ্যাটা দিচ্ছি। যখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড করলে ওটা আনসারটা প্লাস x আসে, রাইট হ্যান্ড সাইড করলে কত আসবে, প্লাস x আসবে। কিন্তু লেফট হ্যান্ড সাইড হচ্ছে মাইনাস x, মিললো, মিলে নাই। তো ওনারা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য এখানে মাইনাসটা লিখে ফেলছে, এন্ড দ্যাট ইজ দা এরর, ঠিক আছে। সো এখন বলতে পারো তার দোষটা মানে ভুলটা কাদের বলবো, প্রশ্নকর্তাদের ভুল বলবো নাকি যারা সলভ করছে তাদের ভুল বলবো। অ্যাকচুয়ালি যারা আমরা সলভ করছি, হ্যাঁ যারা সলভ করছে তারা তো প্রশ্নটাকে কারেক্ট ধরে সলভ করছে, বাট অ্যাকচুয়ালি মূল গোড়ার দিকে তাকাও, মূল গোড়া হচ্ছে প্রশ্নের ভুল, মূল গোড়া হচ্ছে প্রশ্নের ভুল, যে জিনিসটা অনেকে ধরতে পারবে না। হ্যাঁ প্রশ্নে আসলে এই মাইনাসটা যদি তুমি দাও তাহলে তোমার সকল প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এইটা সমান সমান এখানে একটা মাইনাস হবে আর কি, প্রশ্নে হচ্ছে এখানে একটা মাইনাস হবে, এন্ড দ্যাট ইজ দ্য কারেক্ট, ওকে। এখন অনেকে এই জায়গাটা এসে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য এই জায়গাটা মাইনাস ধরছে। ওই যে বললাম না রুট ওভার 4 এর মান কত, তোমরা 60 জন বলছিলে প্লাস মাইনাস 2, তো এই জন্য অনেকে বলতে পারে ভাই প্লাস মাইনাস 2 মাইনাস তো আছে, আমরা নেগেটিভ নিয়ে নিই। কিন্তু ভাই এটা ভুল, রুট ওভার 4 এর মান শুধুমাত্র প্লাস 2, অর্থাৎ পজিটিভ মানগুলো হয় থাকে। তাহলে আমরা এখানে ফিনিশিং আসতে পারলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডে মান আসছে কত, মাইনাস x। এখন আমি তোমাদের রাইট হ্যান্ড সাইডে করে দেখাবো, প্লাস x আসে। তাহলে মাইনাস x প্লাস x কি মিললো, মিলে না, কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি হয় না। সো আমি বলবো এই প্রশ্নটায় খুব সূক্ষ্মাতি কিছু ভুল আছে। হ্যাঁ এখন তুমি যদি একটু জড়ের ওকে মিলাই দিয়ে আসতে পারো, মানে পরীক্ষা হলে তোমরা এত কিছু পরীক্ষা তোমার মাথা কাজ করবো যে এটা প্রশ্ন ভুল আছে, যে এটা মাইনাস x আসছে, এটা প্লাস x আসছে, তুমি জোর করে মাইনাস x কে এইখানে হচ্ছে যে আরেকটা মাইনাস x দিয়ে দিও, মাইনাস মাইনাস প্লাস হয়, আর এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাই না। আমরা এই কাজ করবো, আমিও হতে পারি এরকম করতাম, কারণ পরীক্ষা হতে ইনস্ট্যান্ট আমার মাথা কাজ করবে না, যখন আমরা খুব দ্রুত ম্যাথ করবো, আমি কিন্তু হাতে তো টাইম থাকবে না, তখন কিন্তু আমরা মিলাই দিয়ে আসবো, নাম্বারও কিন্তু পাবো। আমার কথা বুঝছো, প্রশ্ন যদি ভুল থাকে শুধু ভুল থাকে তোমার দোষ নাকি যে প্রশ্ন করছে তার দোষ, সেটা তোমরা ফুল মার্কস পাবে, এটা কোনো চিন্তা নাই। আমি তোমাদেরকে আসল শেখাটা শিখাইতেছি যে অ্যাকচুয়ালি কি প্রশ্ন হওয়া উচিত ছিল এবং অ্যাকচুয়ালি কি আনসারটা হওয়া উচিত ছিল। আসলে তোমাদেরকে আমি লেফট হ্যান্ড সাইডটা পুরো ক্লিয়ার করে বুঝাই দিলাম মাইনাস x। তুমি ইউটিউবে যত ধরনের সলভ পাবা বা গুগলে যত ধরনের সলভ পাবা প্রত্যেকটা এখানে প্লাস x লিখছে, প্রত্যেকটা। আমি সলভ মনে হয় মানে বেশি একটা সলভ নাই, ইউটিউবে আছে মনে হয় দুইটার মতো, আর গুগলে আমি সার্চ দিলে পিডিএফ পাবো মনে হয় একটা দুইটা, প্রত্যেকটা জায়গায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান করছে আর কি। বাট অ্যাকচুয়ালি তোমরা একটু ঘাটাঘাটি করো, নেট ঘাটাঘাটি করো, নেট ঘাটাঘাটি করা লাগবে না, আমি একটা পোস্ট খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রাখছিলাম, ওই যে রুট 4 পজিটিভ নাকি নেগেটিভ, ওটাতে অনেক বিস্তারিত লেখা আছে, তোমরা ওটা দেখলেও পারো, অথবা ডেজমসের গ্রাফটা দেখলেও তোমরা ইজিলি বুঝে ফেলবা যে এটা আসলে মাইনাস x হবে, এটা মানটা পজিটিভ হবে না। আসলে তোমাদের ক্লিয়ার করে ফেলছি। আমি একটু কমেন্ট করি, তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা আমাদের সাথে এখন 31 জন আছে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা এখানে ইসরাক জাহান মায়া কোশ্চেন করছে প্লাস 2 কেন, ইসরাক জাহান মায়া প্রশ্ন করছে প্লাস 2 কেন। অ্যাকচুয়ালি তুমি এই কোশ্চেনটা আমি আনসার দিতে আমার এখন আমি এটা নিয়ে তোমাকে অনেকক্ষণ ধরে অনেক ডিপলি বুঝাইতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমি এত সময় নিতে চাচ্ছি না, কারণ আমার একটা পোস্ট আকারে বানানো আছে, ঠিক আছে। যে রুট ওভার কোনো কিছু যদি আমরা রুট করি, কোনো কিছু রুট করলে আউটপুটটা সবসময় পজিটিভ হয়, কখনো প্লাস মাইনাস লিখবা না। প্লাস মাইনাস কখন লিখবা, মায়াকে আমি বলতেছি তোমার কোশ্চেনের একটা আনসার দিই।
x স্কয়ার ইকুয়াল টু যদি 16 হয়, x স্কয়ার ইকুয়াল টু যদি 16 হয়, তখন হবে x এর মান হবে +-4। এটা জানা নাও, এটা হবে +-4। এখন কোশ্চেন হলো ভাই এখানে কেন মাইনাস লিখলেন, ওখানে কেন মাইনাস লিখলেন না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা হলো এটা তো হলো বাম পাশে স্কয়ার, যখন আমরা উভয়পক্ষকে রুট করি, তখন আমরা একটা লাইন করি না। ছোটকাল থেকে আমাদের মাথায় আমরা একটা স্কিপ করে আসি সেই ছোটকাল থেকে। অ্যাকচুয়ালি আসলেটা কিন্তু এইটা না, x স্কয়ার ইকুয়াল টু 16 হলে x ইকুয়াল +-4, অ্যাকচুয়ালি কিন্তু এটা লেখা উচিত না। উচিত কোনটা তোমাদেরকে দেখাই, উচিত হলো x ইকুয়াল টু +-√16। এই লাইনটা আমরা একটা পাবলিকও লিখি না, হ্যাঁ, মানে রুট করলে এই মানটা সবসময় পজিটিভ বের হবে, সবসময় পজিটিভ বের হবে। কেন পজিটিভ বের হবে এটা আমার পোস্ট আকারে আছে, ওটা তুমি দেখে নিও, আমি লিংক দিয়ে দিব, দরকার হলে সমস্যা নেই, আমি কমেন্টে লিংক দিয়ে দিব। তাহলে এই x এর মানটা কিন্তু প্লাস-মাইনাস দুইটা বের হবে যদি x স্কয়ার ইকুয়াল টু 16 এরকম আকারে থাকে। বাট শুধুমাত্র √16 যদি বলি, শুধুমাত্র √16, এটার মান কিন্তু শুধুমাত্র +4, মানে ব্যাপারটা হবে এরকম +-4। আশা করি তোমাকে আমি ক্লিয়ারলি বুঝাই দিতে পারছি যে শুধুমাত্র √ দিয়ে যাই থাকুক না কেন তার মানটা শুধুমাত্র পজিটিভ হবে। কারণ কি মডুলাস অফ x, এটা হচ্ছে তোমার একটা ম্যাথের কিছু ইউনিভার্সাল রুল থাকে, এটা হচ্ছে ম্যাথের একটা ইউনিভার্সাল রুল, ঠিক আছে? আসলে তোমাদেরকে আমি পুরোপুরি ভেরিফাই করে দিলাম এটা কেন লেফট হ্যান্ড সাইডে -x হবে। আমি এখন এটা মুছে দিতেছি, আমি এখন রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই রাইট হ্যান্ড সাইডে যদি আমরা বসাই, আমাদের এটা কি ছিল, আমি মুছে ফেলছি। f ইনভার্স x টা আমি একটু সাইডে লিখে নেই। আমার f ইনভার্স x এর ভ্যালুটা কত আসছিল, x স্কয়ার + 1 আসছিল। আমি একটু লিখে রাখলাম, আমি মুছে খেয়াল করে দেখো, আমরা এখন রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে কি দেখো তো, f ইনভার্স f of x, এটা মানে কি, এবার f of x টা বসাবো f ইনভার্স। f of x কোনটা, এই যে এটা, তাহলে -√x-1, এটা আমরা এখন বসাবো f ইনভার্স। f ইনভার্স কোনটা, এই যে এটা না। এখন খেয়াল করো, এইটাকে আমি সামথিং ধরলাম, ঠিক আছে? এই সামথিংটা আমি কোথায় বসাবো, f ইনভার্স। খেয়াল করে দেখো, এই জিনিসটা হচ্ছে আমার f of x, f of x এর মানটা আমি দেখে লিখছি, এটা হচ্ছে আমার সামথিং। এই সামথিংটা আমি কোথায় বসাবো, f ইনভার্স। f ইনভার্স যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে আমি এটা বসাবো। তো f ইনভার্স যেখানে যেখানে x পাবো মানে কি, এই যেখানে আমি একটা x পাইছি, তার মানে কি পুরো জিনিসটা স্কয়ার হচ্ছে না, এই যে x এর উপর স্কয়ার। আমি পুরো জিনিসটা ধইরা এমনি করে ধইরা x এর ভিতরে ঢুকাই দাও, উপরে কি স্কয়ার না, তার মানে পুরো জিনিসটা স্কয়ার হচ্ছে। পুরো জিনিস স্কয়ার করলে মাইনাস চলে যাবে, রুট চলে যাবে, তাহলে কি হবে, শুধুমাত্র x - 1 থাকবে। ওকে, আবার পাশে একটা +1 আছে, এই যে +1, এই যে কাটাকাটি করলাম x। সো তোমরা 100% শিওর রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ x হবে, কিন্তু লেফট হ্যান্ড সাইডটা যে পজিটিভ x এ তোমরা 100% শিওর না। খেয়াল করে দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আসছে -x, রাইট হ্যান্ড সাইড আসছে x। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটাই প্রশ্নে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটু ভুল আছে, ঠিক আছে? তো এই ছিল আমার ওভারঅল ডিসিশন। তোমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করো, দেখবে কি ওইখানে একটু গোজামিল টাইপের করছে, যে ওইখানে -x করছিল, হ্যাঁ -x করছিল, পরে কি করছে, পরে বলছে না না এখানে প্লাস মাইনাস হবে, এই জন্য মাইনাস নিয়ে মাইনাস মাইনাসে প্লাস বানাতে ফেলছিল। হ্যাঁ, দ্যাটস ওয়ান কাইন্ড অফ গোজামিল আর কি। হ্যাঁ, এখন আমি আবার বলতেছি, পরীক্ষা হলে তোমরা মাইনাস দিয়ে কইরা ফেললো, কারণ এত কিছু মাথা কাজ করবে না। জাস্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য আমরা অনেক সময় জোর করে কিছু কাজ করি, যেটা হচ্ছে অনেকেই করে ফেলছে। ইভেন আমিও হয়তো বা পরীক্ষা হলে আমি এটা করতাম, কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবা লেফট হ্যান্ড সাইডটা -x হবে, রাইট হ্যান্ড সাইডটা +x হবে। আসলে তোমাদের আমি ক্লিয়ারলি বুঝাই ফেলতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে করো, আমি নেক্সট প্রশ্নে আগাবো। আচ্ছা, মায়া বলছে যে বুঝছে, আর গ্রাফের চিত্রটা কিভাবে আসলে বসিয়ে আচ্ছা জানলা তো বৃষ্টি বলে রাইট হ্যান্ড সাইডটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি রাইট হ্যান্ড সাইডটা আরেকবার বুঝাচ্ছি। খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডে অ্যাকচুয়ালি কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হলো f ইনভার্স f of x। f of x টা আসলে কি, এটা না এইটা, আমি এদিকে ধইরা কি করলাম, এই যে দেখো, এই যে f of x টা, এই যে আমাদের f ইনভার্স f of x, তাহলে f of x এর কি লিখতে পারি, এটা লিখতে পারি, লিখলাম। ওকে, এখন দেখো f ইনভার্স, এটাকে আমি সামথিং নাম দিচ্ছি, এত বড়টা উচ্চারণ করতেছি না, আমি সামথিং বলতেছি, f ইনভার্স সামথিং। ওকে, আচ্ছা এখন f ইনভার্স সামথিং এর মিনিংটা কি, আমরা এই সামথিংটাকে f ইনভার্সে বসাবো, আমরা এই সামথিংটাকে f ইনভার্সে বসাবো, ঠিক আছে? জাস্ট এরকম ধরা যাক f of x তোমরা মনে করো যে ধরা যাক 2x। তোমাকে যদি আমি বলি f of a বের করে দাও, তখন তুমি কি করবা, যেখানে যেখানে x পাবা সেখানে সেখানে a দ্বারা রিপ্লেস করবা। এটাই তো, এটা ক্লাস 9 এ তো আমরা এগুলো শিখে আসছি, যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে a লিখে দেব। এটাই তো, এইটাই তো আমার সামথিংটা, ঠিক আছে? এইটাই আমার সামথিংটা, এটা আমি কোথায় বসাবো, f ইনভার্সে বসাবো। f ইনভার্সে যেখানে যেখানে আমি x পাবো সেখানে সেখানে এটা বসাই দিব। তো কোথায় কোথায় আমি x পাইছি খুঁজো, তো এই যে আমার f ইনভার্স বানানো আছে, এই যে এখানটাতে x,
আমি f ইনভার্স ধরো এটাকে ধরে f ইনভার্সে বসাবো, এটাকে ধরে নিয়ে x এর মধ্যে বসাবো। বসালে কি উপরে কি স্কয়ার আসছে না, মানে এটা পুরোই তো আমাদের x, মানে এটা পুরোটা এখন x হিসেবে কাজ করবে। এটা উপরে স্কয়ার হবে, এটা উপরে স্কয়ার হলে মাইনাস চলে যাবে, রুট চলে যাবে, ঠিক আছে? তাহলে কি x - 1 করে থাকবে, এই x - 1। আবার দেখো এই যে পাশে একটা প্লাস 1 আছে, এই যে প্লাস 1 কাটাকাটি করলে x হয়। যে আমাকে কোশ্চেনটা করছিল যে ভাই আরেকবার বুঝাই দেন, আমাকে একটু কমেন্টে জানাও তুমি বুঝছো কিনা। প্রশ্নটা করছিলাম হলো জানলা তো বৃষ্টি, তুমি আমাকে একটু কমেন্টে জানাও তুমি বুঝছো কিনা, রাইট হ্যান্ড সাইডের পুরোটা বুঝছো কিনা। আচ্ছা একজন বসে বলছে, মায়া বসে বলছে ভাইয়া খাতায় যদি সঠিক করে উত্তর করে আসি কেটে দিবে নাকি? না না, তুমি যদি এখানেও কিছু কথা আছে, যদি তুমি ওইভাবে বুঝাইতে পারো। এখন ওর কোশ্চেনে কিন্তু খুব ভালো একটা কোশ্চেন করছো, যদি তুমি সঠিকটা দিয়ে আসো, সঠিকটা মানে কি, ওরা যদি মাইনাস এক্স দিয়ে আসো, এটা যদি প্লাস এক্স দিয়ে আসো, তোমাকে বলছে প্রুফ করতে, তুমি এটা কিভাবে সঠিকটা দিয়ে আসবে, মানে তোমাকে বলছে দেখাইতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। দুনিয়াতে এমন কোনো ম্যাথ দেখছো যেটাতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে বলছে কিন্তু সমান না, এমন কোনো ম্যাথ দেখো নাই। তার মানে ওনারা বলতেছে জোর করে হলেও তোমাকে সমান দেখাইতে হবে, ঠিক আছে? আমি জাস্ট মজা করে বলতেছি। আমাকে মায়া কোশ্চেনটা করছো যে আমরা কি সঠিকটা লিখে আসবো কিনা, তুমি যদি সঠিকটা লিখো তাহলে তুমি তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান হলো না। আমার কথা বুঝছো? প্রশ্নতে এটা বলে নাই যে তুমি হচ্ছে ভেরিফাই করো যে দুটো পরস্পর সমান কিনা। ওনারা বলছে দেখাও যে এই দুটো পরস্পর সমান, মানে দেখাইতেই হবে এই দুটো পরস্পর সমান। এমন কোনো বলে নাই যে এই দুটো পরস্পর সমান হবে কিনা। যদি কোশ্চেনটা এটা বলতো, মায়ের কোশ্চেন আনসারটা হবে এক লাইনে এরকম দিচ্ছি, যদি প্রশ্ন এরকম করতো যে এরা পরস্পর সমান হবে কিনা, তখন তুমি কারেক্ট আনসার দিয়ে আসতে না পরস্পর সমান হবে না, আমি যদি খাতা দেখতাম ফুল মার্কস দিয়ে দিতাম, বাকি টিচারদের খবর আমি জানি না। হ্যাঁ, তো ওনারাও আমাদের যে বিজ্ঞ, তো অবশ্যই ওনারাও ফুল মার্কস দিতেন, কিন্তু যেহেতু প্রশ্ন কইরা ফেলছে সো এটা তো চেঞ্জ করা পসিবল না টিচারদের পক্ষে। প্রশ্ন যেহেতু কইরা ফেলছে, এটা খুব সূক্ষ্ম ভুল, মানে সূক্ষ্ম ব্যাপার স্যাপার, এটা অনেকের মাথায় কাজ করবে না। তো যদি তারপরে ব্যাপার কি আছে, এরকম লেফট সাইড রাইট হ্যান্ড সাইড আসলে তোমরা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য হলো জোর করে মিলাই দিয়ে আসতে হবে, ঠিক আছে? পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি যদি শেখার জন্য যদি করো এভাবে জোর করলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রশ্ন অন্যভাবে আসতে পারতো যে এই দুটো পরস্পর সমান কিনা, তখন তুমি আনসার দিবা না সমান না। যেহেতু এই দুটো পরস্পর সমান বলে দিতেছে, সো তুমি পরীক্ষা হলে ইচ্ছা করলে ওই যে মাইনাস আছে মাইনাসটাকে আরেকটা মাইনাস দিয়ে করে ফেলতে পারো, কিন্তু এটা অ্যাকচুয়াল শিখা না। আমি তোমাদেরকে এখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছি না, তোমাকে মার্কস পাওয়ার উদ্দেশ্যে আমি এখন ক্লাস নিচ্ছি না, সত্যি কথা। আমি তোমাদের মার্কস পাওয়ার উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি না, তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি। সো আমি জাস্ট তোমাদের ধরাই দিলাম যে প্রশ্নটাতে কি সূক্ষ্ম ব্যাপার স্যাপার আছে। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার আছে। মানে মার্কসের ব্যাপারটা আপনাদের মাথায় ঝেড়ে ফেলো যে ভাইয়া আমরা পরীক্ষা মার্কস পাওয়ার জন্য আপনার ক্লাস করতেছি, ব্যাপারটা সেরকম না, আমি শেখানোর জন্য ক্লাসটা করাতেছি। তো আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আসছে, এমডি মোর্শেদ আলম শফিক, ও বলছে ভাইয়া গ্রাফটা একটু বুঝায় দেন। আচ্ছা ঠিক আছে, গ্রাফটা আমি বুঝাই দিতেছি। শফিক তোমার ইয়াটা আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, গ্রাফটা দেখাই দিচ্ছি। এখন এই গ্রাফটা বুঝাতে গেলে বলো তোমাকে আরেকটা কনসেপ্ট জানা থাকা লাগবে। এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে রুট ওভার এক্স, যে কোনো কিছুকে রুট ওভার এক্স করলে তার শুধুমাত্র পজিটিভ ভ্যালু বের হয়, শুধুমাত্র পজিটিভ ভ্যালু বের হয়। এই লাইনটা যদি তোমাকে আমি বুঝাইতে যাই আমার একটু টাইম লাগবে, তারপর আমি শর্টকাটে 2 লাইনের মধ্যে বলে ফেলি। রুট ওভার এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। আমি আবারও বলি, রুট ওভার এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। যদি এরকম থাকতো যে জাস্ট এরকম যে y স্কয়ার ইকুয়াল টু x, হ্যাঁ, তখন কি হতো? তখন আমরা লিখতে পারি y ইকুয়াল টু, আমরা কি লিখে আসছি ছোটকাল থেকে, জাস্ট যদি আমি সংখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাই, যদি আমি 4 দিয়ে বুঝাই, তখন আমরা কি লিখতাম? প্লাস মাইনাস 2 লিখতাম না? হ্যাঁ, বাট অ্যাকচুয়াল একটু এই লাইনটা কিন্তু আরেকবার বলছি যে এই লাইনটা এইভাবে লেখা উচিত না, এটা লেখা উচিত এইভাবে প্লাস মাইনাস √4। এই লাইনের পরে এই লাইন লেখা উচিত, যেটা আমরা লিখি না, ছোটকাল থেকে আমরা এটা লিখি না, আমরা ডাইরেক্ট প্লাস মাইনাস 2 লিখি। বাট অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এটা কিন্তু হবে প্লাস মাইনাস √4। এখন আসি √4 নিয়ে একটু কাহিনী করি। √4 কে আলাদা করে ফেলো, তাহলে √4 এর মান কি? অবশ্যই পজিটিভ 2। কেন পজিটিভ 2? এই যে রুট ওভার এক্স, এটা সবসময় পজিটিভ ভ্যালু বের হয়, ঠিক আছে? এটা সবসময় পজিটিভ ভ্যালু বের হয়। তো সামনে একটা প্লাস মাইনাস আছে না, এই প্লাস মাইনাস আগে থেকে থাকবে। আর রুট ওভার 4 এর মান কত? পজিটিভ 2, এই জন্য পজিটিভ 2 হইছে। তারপরে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যদি এরকম স্কয়ার আকারে কিছু থাকে, আমরা যদি উভয় পক্ষে যদি রুট করি তাহলে তখন প্লাস মাইনাস হয়, আর যদি একটা পক্ষকে রুট করি তাহলে শুধু প্লাস হয়। ক্লিয়ার? আমি আরেকবার বলি, উভয় পক্ষকে রুট করলে তখন আমরা প্লাস মাইনাস হিসাব করি, কিন্তু যদি একটা পক্ষকে রুট করি, একটা পক্ষ রুট মানে সাপোজ √4, এটার মান কিন্তু কখনো প্লাস মাইনাস 2 হবে না, শুধুমাত্র প্লাস 2 হবে। তাহলে আমরা কি বলতে পারতেছি? রুট ওভার যে কোনো কিছু সমান সমান তার পজিটিভ ভ্যালু।
রুট ওভার যে কোনো কিছু সবার সঙ্গে তার পজিটিভ ভ্যালু, অথবা আমরা কি মডুলাস বলতে পারি, আমরা যদি দুনিয়ার সকল কিছুকে মডুলাস করে সেটা পজিটিভ হয়ে যায়, ঠিক কি না? তাহলে আমরা তাহলে একটা ডিসিশনে আসতে পারতেছি যে তোমার এই রুট ওভার দিয়ে ভিতরে যাই থাকুক না কেন, যা ইচ্ছা থাকুক, তার মানটা সবসময় পজিটিভ আকারে হবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি নাও পারি আমি আরেকটু লাস্ট একবার তোমাদেরকে বলি, এটার মানটা কি দাঁড়াচ্ছে, এটার মানটা অ্যাকচুয়ালি কি হবে? এটার মানটা হবে, খেয়াল করে দেখো, যে এটা -x কখনো হতে পারবে না, এটা শুধুমাত্র +x হবে। আমার কথা বুঝতে পারতেছো? মানে আউটপুট, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। x এর মান কিন্তু প্লাস মাইনাস হতে পারে, আমি x এর মান নিয়ে কনসিডার না, আউটপুট নিয়ে কনসিডার। আমার কথা খেয়াল করে দেখো, যেমন আমরা এখানে কি বলতে পারি, -2 এর হোল স্কয়ার রুট ওভার, খেয়াল করে দেখো, আবার +2 এর হোল স্কয়ার রুট ওভার। এই দুইটা নিয়ে একটুখানি চিন্তা করো তো, এই দুইটার আউটপুট কিন্তু সেম, এই দুইটার আউটপুট কিন্তু সেম। খেয়াল করো, রুট ওভার 2 কে স্কয়ার করলে কি হয়, 4 হইতাছে, এই যে এখানে রুট ওভার 4 হচ্ছে। আবার এটা দিকেও খেয়াল করো, +2 কে স্কয়ার করলে 4 হইতাছে, রুট ওভার 4। খেয়াল করে দেখো, দুইটার আউটপুট কিন্তু সেম, আউটপুট কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু ইনপুট কিন্তু সেম না। মানে x এর মান প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু রুট করার পর সে সবসময় প্লাস হবে। আমার কথা কি বুঝতে পারছো? এই যে এইখানে আমি x এর মান, এই যে +2 হইতে পারে, -2 হইতে পারে, বাট আমাদের তো এইটা কনসিডার না, আমাদের কাছে রুট করার পর যেটা বের হয়, রুট করার পর যেটা বের হয় সেটা সবসময় পজিটিভ। আর রুটের ভিতরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার থাকলে ভিতরের এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বাট আমাদের এটা চাই না, আমাদের চাইছে রুট করার পর কি ভ্যালু বের হয়। তাহলে আমরা ডিসিশনে আসলাম, রুট করার পর সবসময় তার মডুলাস ভ্যালুটা বের হয়। তো তোমরা সবাই জানো মডুলাসের গ্রাফটা কিরকম, এই যে এরকম হয়ে থাকে। যদি বলো ভাই মডুলাস গ্রাফটা বুঝিয়ে দেন, আই থিংক এটা তোমরা সবাই পারো, যে মডুলাস গ্রাফটা কিরকম হয়, যে এরকম হয় সবসময়, মানে রুট ওভার x স্কয়ার সমান মডুলাস অফ x, এটা মনে রাখবে, শেষ কাহিনী। তাহলে x এর মান যদি আমরা প্লাস বসাই, x এর মান সাপোজ +5 বসাইলাম, তাইলে আমাদের আউটপুটটা কি হবে, +5 দিতে হবে। এটা মনে করো +5, এটা মনে করো +5। x এর মান যদি আমি -5 বসাই, তাহলে আমার আউটপুট কত হবে, এই যে -5 মডুলাস কত 5 হয়ে যাবে না? তাহলে এখানে কি হবে, আউটপুট +5 হবে, মানে আউটপুট সবসময় পজিটিভ হবে, আর ইনপুট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে আমাদের স্থানাঙ্ক কি হবে, x এর মান আমি নেগেটিভ বসাতেছি, -5, এটা -5, কিন্তু আউটপুট তো +5, এই যে +5। এই দেখো, তার মানে গ্রাফটা হবে, গ্রাফ কখনো নিচে দিকে যাবে না। এই ছিল আমাদের গ্রাফের ব্যাখ্যা। আচ্ছা ঠিক আছে, শফিক বুঝা ফেলছে, ঠিক আছে, ওকে। আরো বিস্তারিত বোঝার জন্য আমি ওই পোস্টটা লিংক দিয়ে দিব, ওই পোস্টটা তোমাদের খুব হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে আমি সাইডে লেখা রাখছি আমাদের প্রশ্নে কি কি আসছে, ফাংশন থেকে আসছে, এটা আমি সলভ করে দিলাম। এখন আমরা ধারার একটা প্রশ্ন সলভ করব, ঠিক আছে। তো চলো আমরা এখন ধারার একটা প্রশ্নে আসি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, খুব দারুণ একটা প্রশ্ন। আমার মনে হয় এটাতে অনেক ছেলে আটকে গেছে, অনেক স্টুডেন্টরা এটা আটকে গেছে, এটা অনেকে প্রবলেম ফেস করতে পারে। তো চলো আমরা এটা শিখি। ফার্স্ট অফ অল বলতে পারো, তোমাদের প্রথম প্রশ্ন অ্যারাইজ হবে, ভাই এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? তোমাদের প্রথম একটা প্রশ্ন অ্যারাইজ হবে, ভাই এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? তুমি তো বুঝতেই পারবে না এটা কোন চ্যাপ্টারের অঙ্ক। অ্যাকচুয়ালি তোমরা দেখো ধারাগুলো কোথায় কোথায় আছে, আমাদের দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমাদের ধারা আছে, ঠিক আছে। আরো ধারা আছে কোথায়, ম্যাক্রোনিক ধারা আছে ডিফারেন্সিয়েশনে, আরো ধারা আছে কোথায়, এর ধারা আছে, লনের ধারা আছে, এগুলো তোমরা কোথায় শিখছো, ডিফারেন্সিয়েশনে কিন্তু আছে। ডিফারেন্সিয়েশনের ম্যাক্রোনিক যে ধারা যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু তোমরা এটা পাবা, অথবা দ্বিপদী বিস্তৃতির মধ্যে অনেক ধরনের ধারা আছে। আচ্ছা, এখন এইটা কোন ধারা? তো চলো আমরা এটা চেক করি। এটা চেহারা হচ্ছে তাকাইলে তুমি কোনো মাথায় কোনো আইডিয়া আনতে পারবে না, মানে হঠাৎ করে আসবে না আর কি। তো আমাদের একটা ভাগ ভাগ করে দেখতে হবে। তো তোমাদেরকে আগে এক্সপোনেনশিয়াল ধারাটা সম্পর্কে আগে পরিচয় দিয়ে নিই। ধারাটার একটা সিরিজ আছে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল। যারা ধারাটা পারো না তারা এখন এটা মাথায় ঢুকায় ফেলো, একবার ঢুকাবে, তো আমি যা করাবো কিচ্ছু বুঝবে না, এটা মাথায় পুরো মুখস্থ করে ফেলো বা মাথায় ঢুকায় ফেলো। = 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল . এটা পুরোটা হচ্ছে এর ধারা। তো আমরা এইটাকে যদি এটা মতো আনতে পারি তাইলে তো কাম শেষে। এখন খেয়াল করে দেখো এটা আমি কিভাবে আনতে পারি। আমার উপরে সব 1, দেখো নিচেটা কিন্তু মিলে গেছে, এই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সব মিলে গেছে, নিচেরটা উপরেটা মিলতেছে না, আমরা মিলাবো, সমস্যা কি?
উপরে তো 1 আছে, আমি কি জোর করে 1 আনতে পারি না? পারি। দেখো কিভাবে আমি 1 আনি। 3 কে কি লেখা যায়? 1 + 2, তাহলে আমি লিখলাম 1 + 2, পরে আমি আলাদা করে ফেলবো। 5 কে কি লেখা যায়? 1 + 4, তারপর 7 কে কি লেখা যায়? 1 + 6, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, এটা এইভাবে চলতে থাকবে। এখন আমার টার্গেট হলো এই ধারাটা আনা। এই ধারাটা আনতে গেলে আমাকে 1 গুলো আলাদা করা লাগবে। তাহলে আমি 1 গুলো আলাদা করি। 1 গুলো আলাদা করছো মানে এই যে এতটুকু, এটাকে আলাদা করে ফেলবো 1/1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আবার এটাকে আলাদা করব 1/2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারতেছেন? এই যে দেখ ই এসে বসছে, তারপর এটাকে আলাদা করব 1/3 ফ্যাক্টোরিয়াল। সো এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। গেল। এখন এই যে আমি এতটুকু কাজ এখনো করি নাই, ওইটাও করে নিই প্লাস দিয়ে এই যে 2/1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপরে কি 4/2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি 6/3 ফ্যাক্টোরিয়াল। আর তো বের দরকার নেই, আশা করি তোমরা বুঝছো এতটুকু। সো এটাকে তো আমরা ডিরেক্ট ই লিখে ফেলতে পারি, এটা ই এর সূত্রে করছে। ওইটাতে একটু কাহিনী করা লাগবে। ওটা দেখো উপরে সব করে জোড় সংখ্যা হলে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমরা 2 কমন নিই। 2 কমন নিলে চেহারাটা কি হবে বলো তো? এই যে 2 কমন নিলে তাহলে 1 হয়ে যায়, প্লাস 2 কমন নিলে উপরে হয় 2, নিচে হয় 2 ফ্যাক্টোরিয়াল। 2 কমন নিলে উপরে কি হয় 3, নিচে হয় 3 ফ্যাক্টোরিয়াল। সো এটা এইভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি e + 2 এটাও কিন্তু আমরা ধারাতে e এর ধারা আনতে পারি। কেমনে আমি খেয়াল করে দেখো, 2 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কি লিখতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল মানে তো আসলে এইভাবে আমরা লেখা যায় 1 + 1 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? খেয়াল করে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 * 2 না? একই তো। আমি যদি কাটাকাটি করি 2 2 কাটাকাটি করি, উপরে 1 থাকতেছে, নিচে 1 থাকতেছে। এই যে উপরে 1 নিচে 1। ওকে, এখন পরেরটা আসো 3/3 ফ্যাক্টোরিয়াল। এটা মিনিং কি? এটা মিনিং হলো খেয়াল করে দেখো এই নিচেরটাতে আছে কি 3 ফ্যাক্টোরিয়াল আছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 * 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো 3 * 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, পরেরটা চলো আমরা লিখে ফেলি। পরেরটা কি হবে? এখানটা কি ছিল খেয়াল করো তো, যত আছে নিচে তত ফ্যাক্টোরিয়াল আকারে চলতেছে। তাই এটা যদি সিরিজ আকারে চলে, এই যে দেখো এই 3 আর 3 কাটাকাটি যাবে। পরেরটা কি হবে? 4 হবে, 3 ফ্যাক্টোরিয়াল হবে, এটা হলো কাটাকাটি যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের সব সময় কি হইতাছে, এইটা একটা ই সিরিজ হয়ে যাচ্ছে, তাই না? আবার পাশে একটা 2 গুণ আকারে আছে, তাহলে 2e, এর आंसर কত 3e। তোমরা আমাকে কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। এটা প্রসেস 1। আমি এই অঙ্কটা করাবো আরেকটা রুলে, যে রুলটা তোমাদের মাথায় কারো আসবে বলে আমার মনে হয় না, মানে একটু অন্যভাবে আমি সলভটা করাবো। এটা হচ্ছে প্রসেস 1, এটা প্রসেস 1। তোমরা কমেন্টে জানাও বুঝছো কিনা। আমি আরেকটা রুলে এই প্রবলেমটা সলভ করাবো। আচ্ছা, হাবিব মুন্না, তারপর মুবাসসির ভাই, আমিও বুঝছি, পরে এসো। আচ্ছা ঠিক আছে, শফিক বুঝছে, মায়া বুঝছে, মুবাসসির বলতেছে আরেকটু বুঝাইতে, তাই না? হাবিব মুন্না বলতেছে ভাইয়া আবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে হাবিব মুন্না, আমি আরেকবার বুঝাচ্ছি। খেয়াল করে দেখো, এটা প্রশ্নটা এতটুকু তো বুঝাতে হবে না। হাবিব মুন্না এতটুকু বুঝছো? মুন্না এই খেয়াল করো 1/1 ফ্যাক্টোরিয়াল, তারপর 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা করছি। তারপরে দেখো 2/1 ফ্যাক্টোরিয়াল, 4/2 ফ্যাক্টোরিয়াল, তারপর 6/3 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা করছি। এতটুকু তুমি নিজেই বুঝছো মুন্না। এটা পুরোটা হচ্ছে ই এর সিরিজে পড়ছে। এই দেখো ই। এখন এটা কি উপরে সব জোড় সংখ্যা না, 2 4 6 সব জোড় সংখ্যা না? আমরা জোড় সংখ্যা থেকে কি কমন নিতে পারি? সবসময় 2 কমন নিতে পারি। এই দেখো 2 কমন নিছি। 2 কমন নিলে কি হয়? এই যে এখানে 2 কমন নিছি, কমন নিলে কি হয়? এটা পুরোটা 1 হয়ে যাচ্ছে না? এই যে 1 লিখলাম, তারপর প্লাস এখানে 2 কমন নিছি, তাহলে 4 ছিল, 2 কমন নিলে কত? উপরে 2 থাকে, এই যে উপরে 2 লিখলাম, আর নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে 6 থেকে আমরা 2 কমন নিছি, তাহলে উপরে 3 থাকে, এই যে 3 আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকবে। এখন আমাকে এটাও ধারাকারে আনতে হবে। ধারাকারে আনতে হলে আমাকে ছোট একটু টেকনিক ফলো করা লাগবে। সেটা হলো এই যে 1 তো 1 এর মতো আছে, 2/1/1 * 2 মানে কি একই তো, এক না? তাহলে আমরা কি উপরে 1 নিচে 1 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। উপরে 1 নিচে 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা একটা কাটাকাটি করলাম আর কি। কাটাকাটি করলে উপরে 1 থাকে, নিচে 1 থাকে, বা 1/1 ফ্যাক্টোরিয়াল। পরেরটা আসো 3/3 ফ্যাক্টোরিয়াল, মানে উপরে 3 থাকবে, আর 3 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়? 3 * 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা তো বিনা সমাস করে আসছো, তো আমি বুঝাইতে হবে না যে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 * 2 ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা পারো। তাইলে আমি 3 ফ্যাক্টোরিয়াল কি লিখতেছি? 3 * 2 ফ্যাক্টোরিয়াল। উপরে 3 নিচে 3 কাটাকাটি, তাহলে কি থাকবে? উপরে 1 থাকবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। একই রকম ভাবে উপরে 1 থাকবে, নিচে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে। সো এটা ই এর সিরিজ হয়ে গেল। তাহলে e + 2e মানে কি 3e। আশা করি মুন্না তোমার কোনো প্রবলেম নাই। আমি তাহলে এটা মুছে ফেলতেছি। আমি এখন তোমাদেরকে প্রসেস 2 দেখাবো, যেটা আমার মনে হয় তোমাদের কার মাথায় আসবে না। তো চলো আমরা প্রসেস 2 তে চলে যাই।
অ্যাকচুয়ালি মানে তোমার ভয়েসটা ক্লিয়ার শোনার জন্য ফ্যান অফ রাখতে হচ্ছে, এই জন্য কিছুটা ঘামাই দিচ্ছি, বুঝছো? আচ্ছা, যাই হোক, আমরা এখন যাই প্রসেস 2 তে। প্রসেস 2 হচ্ছে আমরা টেকনিক ফলো করব। টেকনিকটা কি একটু খেয়াল করে দেখো, নিচে যেটা আছে উপরে কি ডাবলের চেয়ে এক বেশি হইতেছে না? মাথাটা আরেকবার খাটাও, আমি একটু দেখি তোমরা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। দেখো 36 জন আমাদের সাথে লাইভে আছে, গুড। আমি এখন তোমাদেরকে আরেকভাবে চিন্তা করতে চাচ্ছি। খেয়াল করে দেখো, নিচে যেটা আছে উপরে কি তার ডাবলের চেয়ে বেশি না? এই যে 2 1 কে 2 যোগ 1, 2 2 গুণ 4 যোগ 1, 3 2 গুণ 6 যোগ 1। তারপরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে নিচে যদি n ফ্যাক্টোরিয়াল হয়, নিচে যদি আমরা n লিখি, উপরে হবে 2n + 1। সো এটাকে আমরা সাধারণ পদ লিখতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধারাটির সাধারণ পদ সমান সমান কি লিখতে পারি? নিচে যদি নিচের কি এই সংখ্যাগুলোকে আমি n ধরতেছি, n, তাহলে উপরে কি হবে 2n + 1 না? দেখো এটা সাধারণ পদ, আমি ঠিক লিখছি কিনা? তোমাদের মাথা কি বলে যে হ্যাঁ ভাইয়া ঠিকই লিখছেন। নিচে আপনি n এর মান যদি 2 ধরেন, তাহলে উপরে তো 2n + 1 ই হইতেছে, মানে ডাবল কইরা 1 বেশি, ডাবল কইরা 1 বেশি। সো আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নাই এই লাইনটা নিয়ে। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বাচ্চাদের কিছু জিনিসপত্র শেখাই। সেটা হলো, তোমরা কি আমাকে সামেশন অফ n এটার আনসার বের করে দিতে পারবা? সামেশন অফ n মানে কি? নিচে কিন্তু ভ্যালু লেখা থাকে, n এর মান 1 থেকে ইনফিনিটি। তোমরা বলো সামেশন অফ n মানে কি? সামেশন অফ n মানে হলো 1 যোগ 2 যোগ 3 যোগ এটা ইনফিনিটি পর্যন্ত, ঠিক কি না? এখন খেয়াল করো, সামেশন অফ n স্কয়ার এটা মানে কি? n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। সাপোজ এটা মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটাই তো। এখন তোমাকে কোশ্চেন করি, সামেশন অফ 2n + 1 এটা কি হবে বলো তো? n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তা n এর মান 1 যদি বসাই তাহলে কত হবে? 2 1 কে 2 যোগ 1 মানে 3 হবে। তারপর n এর মান যদি 2 বসাই, 2 2 গুণ 4 যোগ 1 মানে 5 হবে। n এর মান যদি 3 বসাই, 3 2 গুণ 6 যোগ 1 7 হবে। এই দেখো তো উপরে বসে মিলতেছে না? 3 5 7, এই যে 3 5 7। সো সামেশন আমাদের করা লাগবে। যদি আমরা সব করে যোগ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? সামেশন বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে যোগফল সমান সমান সামেশন অফ, এটাকে আমি একটু সিম্পলিফাই করব, আগে এটা একটু ছোট করে নেব। এইভাবে আমরা সামেশন করতে পারবো না, এটা সামেশন করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে ছোট করে নেব। তো ছোট কিভাবে করতে পারি দেখো, এটা যেটা ভাগ করি 2n / n ফ্যাক্টোরিয়াল প্লাস 1 / n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়? n * n - 1 ফ্যাক্টোরিয়াল, এটা তো আমরা লিখতে পারি। আচ্ছা, প্লাস 1 / n ফ্যাক্টোরিয়াল, n কাটাকাটি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 / n - 1 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 2 ছিল, আর এখানে কি লিখতে পারি? 1 / n ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, আমাদের এইটা বের হইছে। তাহলে এইটা সামেশন বের করা যে কথা, এইটা সামেশন বের করা একই কথা। এটা সামেশন বের করা মানে কি পুরো ধারার সামেশন বের করা। ওকে, তো চলো আমরা এইটা সামেশন আলাদা বের করব, এইটা সামেশন আলাদা বের করব, বের করে দিলে যোগ করে ফেলবো, শেষ। আমার কথা ক্লিয়ার? এখানে খেয়াল করে দেখো, আমাদের আমি কিন্তু n এর মান যদি 1 বসাই, n এর মান 1 বসালে 3 থেকে শুরু হয়, বাট আমাদের তো 3 থেকে শুরু হয়নি, আমাদের 1 থেকে শুরু হইছে। সো আমরা n এর মান 0 থেকে বসাতে হবে, n এর মান 0 থেকে বসাতে হবে। n এর মান যদি 0 থেকে বসাই, খেয়াল করো এখানে যদি 0 বসাও, 2 * 0 + 1 মানে 1 থেকে শুরু হইতাছে। সো আমাদের n এর মান 0 থেকে শুরু হবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন এটা সামেশন বের করব, এটা সামেশন বের করব, ক্লিয়ার? আচ্ছা, তো যদি আমি এটা বসাতে যাই, ফার্স্ট অফ অল আমাদের তো এই n এর মান 0 থেকে শুরু হইতেছে। n এর মান 0 হইলে এটা কিন্তু আমরা মান পাচ্ছি, এটা পুরোটা একটা e এর ধারা হিসাব করবে, এইটাও একটা e এর ধারা আসবে, কিন্তু এটার ক্ষেত্রে n এর মান 1 থেকে শুরু হবে। কারণ কি? 0 - 1 ফ্যাক্টরিয়াল বলতে কি অ্যাকচুয়ালি দুনিয়াতে কিছু নাই, -1 ফ্যাক্টরিয়াল বলতে কিছু নাই। সো n এর মান যখন 0, ওর মান আছে, ওর মান নাই। আমি আবারও বলি, n এর মান যখন 0, ওর কোনো মান নাই, ওর মান আছে, ওর মান কত? 1। আবার n এর মান যখন 1, ওর মান আছে, তো ওর তো মান থাকবে, তো আজীবন চলতেই থাকবে। তার মানে আমরা দুইটা আলাদা আলাদা ভাবে আমরা যোগ করে ফেলতে পারি, ক্লিয়ার? বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে যোগফল সমান সমান সামেশন অফ 2 / n - 1 এর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো আমি একটু আগে তোমাদেরকে প্রুফ দিলাম, এখানে n এর মান 1 থেকে শুরু হবে, ঠিক আছে? n এর মান 1 থেকে শুরু হবে, এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। কেন? n এর মান 0 হলে তো এটা কোনো মান থাকবে না। n এর মান যদি 1 হয়, বসাতো n এর মান যদি 1 বসাই, 2 / 1 - 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 2টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি না? আমরা তো 2 কে বাইরে নিয়ে আসতে পারি, 2 কে বাইরে আনলে এটা 1 থাকে। হ্যাঁ, তাহলে আমি 2 কে গুণ আকারে রাখবো, এই যে পুরো সামেশনটাকে আমি গুণ আকারে রাখবো। এখন n এর মান 1 বসাবো, n এর মান 1 বসালে কি হয়? 1 / 1 - 1 ফ্যাক্টরিয়াল, মানে কি 1 / 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল মান কত? 1 1 / 1 এর মান কত? 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম। এরপর n এর মান 2 হবে। সামেশন মানে কি? এক এক করে বাড়তে থাকবে।
বেলা যোগ হবে n মান 2 হলে উপরে কি হয় 1 হয় নিচে 1 ফ্যাক্টরিয়াল হয় n মান 3 হলে উপরে 1 হয় 3 - 1 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল n মান 4 হলে কি হবে 4 - 1 ফ্যাক্টরিয়াল মানে কি 3 ফ্যাক্টরিয়াল দেখো এর পুরোপুরি e এর সাথে মিলাই গেল না এটাকে আমি 2e বলতে পারি না তাহলে এটা হবে 2e ক্লিয়ার আমি একটা সাম বের করে দিলাম এবার পরেরটা সাম আমরা বের করি চলো তো সামেশন অফ কি লিখব 1/n ফ্যাক্টরিয়াল এটা বলছি n এর মান শুরু হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে 1/0 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ই তো 1 তারপরে কি হবে n এর মান 1 হবে n এর মান যদি 1 হয় 1/1 ফ্যাক্টরিয়াল 1/1 ফ্যাক্টরিয়াল n এর মান এবার 2 হবে 2 হলে 1/2 ফ্যাক্টরিয়াল 1/3 ফ্যাক্টরিয়াল এটাও তো e এর সিরিজ এসে বলবো তাহলে এটা মান আসলো 2e আর এটা মান আসলো e তাহলে আমরা যোগ করি আমাদের आंसर আসবে 3 তোমরা কমেন্টে জানাও যে ভাইয়া দুইটাই প্রসেসে বুঝছি প্রসেস 1 প্রসেস 2 আমি দুটো প্রসেস করাইছি কার কোন প্রশ্ন থাকলে বলো আমি নেক্সট কোশ্চেনে চলে যাব আমি 1 মিনিটের জন্য ফ্যান ছিলাম হ্যাঁ আচ্ছা রাকিবুল বলতেছে যে প্রথমটা ইজি ছিল এখন তোমাদের যার কাছে যেটা ইজি লাগে আর কি হ্যাঁ এখন একটু নয়েজ পাইতে পারো আমি একটু ফ্যান ছাড়ছি একটা মিনিট একটু ফ্যান থাকো আচ্ছা আচ্ছা ইশরাক মায়া বলছে একটা 0 থেকে আরেকটা 1 থেকে কেন হলো আচ্ছা ব্যাখ্যা বলতেছে আরেকটা আচ্ছা মায়া তুমি একটুখানি খেয়াল করে দেখো আমাদের দুইটা আমি আলাদা আলাদা ভাগে ভাগ করছি এটাকে ডাইরেক্টলি সামেশন করা ইম্পসিবল তো আমি কি করছি দুইটাকে আলাদা আলাদা করছি যাতে আমি ইজিলি সামেশন করতে পারি এটা যদি আমি সাম করব আমার n এর মান কত থেকে শুরু হবে যদি আমি 0 থেকে শুরু করি খেয়াল করে দেখো এটা কি হবে 0 - 1 ফ্যাক্টরিয়াল হইতেছে না 0 - 1 ফ্যাক্টরিয়াল মানে কি -1 ফ্যাক্টরিয়াল এই n এর মান কি নেগেটিভ ফ্যাক্টরিয়াল হয় কোন নেগেটিভ ফ্যাক্টরিয়াল বলতে দুনিয়াতে কিছু নাই ফ্যাক্টরিয়াল শুরুই হয়েছে 0 থেকে 0 ফ্যাক্টরিয়াল সো আমরা বলতে পারতেছি এখানে n এর মান শুরু হবে 1 থেকে n এর মান শুরু হবে 1 থেকে এই যে দেখো 1 - 1 ফ্যাক্টরিয়াল সো n এর মান 1 হলে এটা একটা ভ্যালিড आंसर দিবে বাট n এর মান 0 হলে এটা কোনো ভ্যালিড आंसर দিবে না দ্যাটস ওয়াই এই ধারাটা শুরু হবে n এর মান 1 থেকে আর এই ধারাটা শুরু হবে n এর মান 0 থেকে আশা করি ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা তো আমি আর সময় দীর্ঘায়ন করব না আমি নেক্সট প্রশ্নে চলে যাই আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করব সেটা হলো সরল রেখা খুব সুন্দর ইজি একটা ম্যাথ আমাদের ধারার প্রবলেমটা সলভ হয়ে গেল সো 3 3 আমাদের 6 মার্ক হয়ে গেল এখন আমরা করব সরল রেখার একটা প্রবলেম এটা সরল রেখা থেকে আসছে এটা তোমরা অনেকেই পারবা এটা সরলরেখা চ্যাপ্টারে আছে তো চলো আমরা প্রশ্নটা ভালো মতো পড়ি x = 2 x = 4 y = 4 y = 6 আমাদের টোটাল 4টা রেখা দেয়া আছে বলছে যে রেখাগুলি দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করো এটা হুবহু অসীম কুমার সাহা অথবা কেতাব বলো যে কোনো বইয়ের বোর্ডের একটা প্রবলেম হ্যাঁ সো বুঝতে পারতেছো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আহামরি যে কোশ্চেন মানে কিছু প্রবলেম যে ক্রিটিক্যাল যেমন আগের ধারাটা আমি ডাউট আছে কয়টা স্টুডেন্ট পারতাম তারপরে তার আগে ফাংশনটা ওটা কিন্তু মোটামুটি সবাই মার্কস পাবে একটু ছোট বোঝাবে দিয়া এটাতে সবাই মার্কস পাবে এটা আমি মোটামুটি বলতে যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছে এটা সবাই মার্কস পাবে কিন্তু আগেরটা আমার মনে হয় না সবাই পাবে এটা অনেক একা যাবে সো ব্যাপারটা হলো এরকম ঢাকা ইউনিভার্সিটি সব কঠিন প্রশ্ন করে না কিছু ইজি প্রশ্ন দেয় যাতে পোলাপানে কিছুটা হলেও মার্কস পায় হ্যাঁ এখন অনেকেই কিছুটাও পায় না আচ্ছা আমরা আসি এটা সলভ করতে তো সবার প্রথমে আমরা কি করব আমরা আমাদের এটা এখানে নিলাম ঠিক আছে অক্ষরটা এখানে নিলাম এখন ফার্স্ট কি হচ্ছে x = 2 তোমরা সবাই জানো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি x = সামথিং
y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি x = সামথিং, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি y = সামথিং। এটা সবাই জানো। তাহলে x = 2 আমি যদি গ্রাফটা আঁকতে বলি, যদি তোমাদের বলি x = 2 তাহলে কি y অক্ষের সমান্তরাল হবে, যেহেতু এটা পজিটিভ তাহলে কোন দিকে হবে, এদিকে হবে। সো আমি এটা আঁকে নিলাম। সাপোজ আমাদের x = 2 সরলরেখাটা এরকম সাপোজ। এরপরে কি x = 4, এবার আমরা 4 এরটা আঁকলাম। 4 এরটা তাহলে কি হবে, আরেকটু দিকে হবে। এরপর দেখো y = 4 এর জন্য সাপোজ আমি আঁকলাম y = 4 এর জন্য এইটা। তো কেন এই দিকে আঁকলাম, কোশ্চেন করতে ভাই এটা কেন দিকে আঁকলেন, এই যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = সামথিং, তো সামথিংটার মান কত 4। তারপর আরেকটা আছে y = 6, হ্যাঁ 6 মানে আর উপরের দিকে হবে। তাহলে আমরা আরেকটা আঁকি y = 6 এর একটু উপরে দিকে আঁকলাম। তাহলে আমরা বর্গক্ষেত্র কোনটা পেলাম, চারটা সরলরেখা যে মাত্র আঁকলাম এরকম বর্গক্ষেত্র কোনটা পেয়ে গেছে, এটা না। এখন বলতে পারবেন ভাই এটা কিভাবে বুঝলেন, এটা অনেকে বলতে পারে কিভাবে বুঝলেন, চলো আমরা দেখি কিভাবে বুঝলাম। আমি ফার্স্টে আঁকছিলাম কি এই সরলরেখাটা না, এটা কোনটা x = 2, তাহলে আমি লিখে দিলাম এই সরলরেখাটা হচ্ছে x = 2। এটা কোনটা আঁকছিলাম x = 4, এটা হবে x = 4। তারপর এটা কোনটা আঁকছিলাম y = 4, হ্যাঁ এই যে y = 4। আর এটা কি আছে y = 6, এটা হচ্ছে y = 6। আমার চারটা সরলরেখা এটা পেলাম। এখন তুমি বলে চারটা সরলরেখা ইন্টারসেক্ট করছে কোন বর্গক্ষেত্রটা, এইটাই তো, তাই না। এই যে এই বর্গক্ষেত্র এইটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটা আছে, আমাদের টোটাল চারটা সরলরেখা এই বর্গক্ষেত্রের মধ্যে আছে। এখন আমরা বিন্দুগুলো বের করব। তো সাপোজ এটা নাম দিলাম a, এই বিন্দুটার নাম দিলাম a। তো আমি এই বিন্দু যদি ভুজ নির্ণয় করতে যাই, তোমরা খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের 0,0, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আমরা এই বিন্দু যখন নির্ণয় করতে যাব, আমাদের সরলরেখাটা জানি এই সরলরেখা কত x = 2, মানে কি এখান থেকে 1 2, তার মানে এই বিন্দুটারও ভুজ হবে 2, এই বিন্দুটারও ভুজ হবে 2। সো আমরা 1 2 2 পেয়ে গেল। সো আমরা এখানটা নাম দিলাম, এটা নাম দিলাম সাপোজ b বিন্দু, এটা নাম দিলাম সাপোজ c বিন্দু, এটা নাম দিলাম সাপোজ d বিন্দু। হ্যাঁ এখন এই দুইটা বিন্দুর আমাদের ভুজ বের হয়ে গেল কিভাবে, এই যে x = 2, তাহলে এখানে আমরা লিখে ফেলি 2, এখানে আমরা লিখে ফেলি 2 গেল। এবার এটাতে আসো x = 4 এর কাহিনীতে আসো। এটা কি x = 4 এর, তার মানে এটাও হবে 4, এটাও হবে 4, বুঝ। তাহলে এখানে আমরা 4 লিখব, এখানে আমরা 4 লিখব, শেষ, সব কটা বুঝ শেষ। এবার আমরা কোটিতে আসি। এটা কি y = 4 এর না, তার মানে কি এই বিন্দুর কোটি হবে 4, এই বিন্দুর কোটি হবে 4। তাহলে এখানে আমরা লিখি 4, এখানে আমরা লিখি 4। আচ্ছা এরপর পরেরটা আসো y = 6, y = 6 কোনটা, এই রেখাটা না। তাহলে এই বিন্দুটার কোটি হবে 6, এই বিন্দুটারও কোটি হবে 6, কারণ y = বলছে। তার মানে আমরা এখানে 6 লিখি, এখানে 6 লিখব। সো আমার চারটা বিন্দু বের করা শেষ, অ্যাকচুয়ালি অঙ্কটাই শেষ। হ্যাঁ বাকি শুধু পান্তা। তাহলে আমি কি a জানি, b জানি, c জানি, d জানি। আমাকে প্রশ্ন বলছে যে কর্ণদ্বয়ের সমীকরণ, তাহলে কর্ণের নাম কি হবে বলো তো, ad। তাহলে চলো আমরা কর্ণদ্বয়ের সমীকরণ লিখে ফেলি, ad কর্ণের সমীকরণ। তো খেয়াল করে দেখো ad কর্ণের সমীকরণ মানে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ না। এই যে a হলো 2,4 আর d হলো 4,6। তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা সবাই জানি যে y - y1 / y - y2 = x - x1 / x1 - x2। তোমরা সবাই সরলরেখার সমীকরণটা পারো। তাহলে আমি লিখে ফেলি y - y1, y1 কোনটা, এই যে এটা, এটাকে প্রথম বিন্দু ধরলাম, এটাকে দ্বিতীয় বিন্দু ধরলাম। তুমি একটা কনসেপ্ট বলি, তুমি যে কোনো দুইটা বিন্দুকে প্রথম বিন্দু ধরতে পারো, মানে উল্টা করলেও কোনো সমস্যা নেই। তুমি এটাকে y1 ধরতে পারো, এটাকে y1 ধরতে পারো, আনসার মিলবে, ঠিক আছে। মানে দুই বিন্দু সরলরেখার সমীকরণ একটারে প্রথম বিন্দু ধরলেই হইছে, মানে যে কোনো একটাকে y1 ধরলেই হবে, ঠিক আছে। তাহলে y - y1 ডিভাইডেড বাই y1 - y2, y2 কোনটা, এই 6 is equal to x - x1 divided by x1 - x2। দেখো আমাদের একটা आंसर বের হয়ে গেল, একটা কোণ বের করে ফেললাম। আরেকটা কোণে আসে কি BC। খেয়াল করে দেখো BC মানে আবারও সেম সূত্র y - y1। তাহলে আমাদের y1 হচ্ছে 4 ডিভাইড বাই y1 - y2 সমান x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এখন খেয়াল করে যে 2 আর 2 কাটা ফেলাম, আর যেহেতু মাইনাস আছে সো আমি এটার চিহ্নটাকে উল্টা ফেলতে পারি। আমাকে কমেন্টে জানাও এই অঙ্কের কোনো প্রবলেম আছে কিনা।
কমেন্টে জানাও এটা বুঝছো কিনা, তাহলে সামনে আগাবো। কমেন্টে জানাতে হবে ক্লিয়ার হয়েছে কিনা, আমি তাহলে নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা শফিক বলছে বুঝছে, শফিক, সৌরভ, আরমিন, আচ্ছা মুবাসসির, তোমরা সবাই বলছো বুঝা ফেলছো, ঠিক আছে। তাহলে আমি সামনে আগাই, আমরা এখন সামনে আগাবো। আমরা এখন ত্রিকোণমিতির একটা সলভ করব, ঠিক আছে। এই দেখো আমাদের সরলরেখা সলভ হয়ে গেল, সরলরেখা সলভ হয়ে গেল। এখন আমরা ত্রিকোণমিতি সলভ করব। ছাতা ধরে তো মুছে ফেলতে পারি, ওগুলো তো কাজ শেষ। ওকে, আমাদেরকে প্রশ্ন বলছে এটা সমাধান করো, মানে এখানটা আমাদের থিটার মান বের করতে হবে, ঠিক আছে। সমাধান করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলো আমরা শুরু করি। তো এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পার্টের 7.2 থেকে আসছে। তো খেয়াল করে দেখো, যারা এখনো ফার্স্ট ইয়ারে আসো তো তারা তো এটা মনে হয় তোমাদের জন্য নতুন হতে পারে, বাট যারা অলরেডি সেকেন্ড ইয়ার আসো বা এইচএসসি 21 বা 20 তোমরা সবাই এটা পারো, মানে মোটামুটি চেহারা দেখে তোমাদের পরিচিত হইতেছে, বাট যারা এইচএসসি 22 তাদের জন্য এটা পরিচিত না। আচ্ছা যাই হোক, আমি সবার জন্য এটা ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। ফার্স্ট অফ অল এই লেফট হ্যান্ড সাইড দিয়ে তাকাও। তো এখানে হলো থিটা, এখানে হলো 3 থিটা। তা আমি যদি এই দুটো একসাথে রাখি তাহলে আমার sin c + d করলে খুব ইজিলি মিলা যাবে। কিভাবে বুঝবো মিলা যাবে? কারণ কি sin থিটার সাথে sin 3 থিটা যোগ করলে sin c + sin d সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, সূত্র কি sin c + sin d = 2 sin c + d/2। তাহলে c এর মান হবে মনে করো 3 থিটা, d এর মান হবে শুধু থিটা d/2, মানে 3 থিটা + থিটা মানে কত? 4 থিটা। 4 থিটা দিয়ে 2 দ্বারা ভাগ করলে কত হবে? শুধু 2 থিটা হবে। আবার খেয়াল করো এখানেও 2 থিটা আছে, তাইলে কমন যাবে। আমার কথা কি ক্লিয়ার? তুমি যদি এই দুটো নিয়ে কাজ করো লাভ হবে না, কোনো কমন যাবে না। বাট তুমি যদি এই দুটো নিয়ে কাজ করো তাহলে কিন্তু কমন যাবে। সো ব্যাপারগুলো কিন্তু মুখস্থ না, ব্যাপারগুলো হলো বুঝা। তুমি কোন দুটো নিয়ে কাজ করবা। তুমি যদি এই দুটো নিয়ে কাজ করো কোনো লাভ হবে না। এই দুটো যোগ করো 2 থিটা + 3 থিটা d/2 মানে 5 থিটা/2। 5 থিটা/2 কোথাও আছে? কোথাও নাই। তুমি যদি এই দুটো নিয়ে কাজ করো এইটার সাথে কমন যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করো, তাহলে কি আমি এভাবে লিখতে পারি, সাপোজ আমি sin 3 থিটাকে sin 3 থিটাকে আগে লিখলাম, মানে এইটাকে আর এটাকে আমি একসাথে লিখব, ঠিক আছে। sin 3 থিটা + sin থিটা, এই দুটো নিয়ে আমি সূত্র অ্যাপ্লাই করব, এজন্য আমি একসাথে রাখলাম। আর এখানে দেখো সূত্র পড়ে গেছে 1 + cos 2a। তোমরা সবাই সূত্রটা পারো। 1 + cos 2a সমান কি? 2 cos square a, 2 cos square a। আর পাশে যেটা থাকতেছে এটা আমি লিখে দিলাম। আচ্ছা এবার এটাতে আসো, sin c + sin d সমান 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2। আর ওটা জানতে আসলে আমি লিখে দিই, ওগুলো জানতে আসলে আমি লিখে দিতে পারি, মানে পরে দরকার হলে কমন নিয়ে নিব। দেখো আমাদের এটা আসলো। এখন আমরা কোথা থেকে কি কমন নিব যাতে খুব তাড়াতাড়ি মিলে যেতে পারে? খেয়াল করে দেখো, আমাদের এইখানে আসে কি 2 sin 2 থিটা cos থিটা, এখানে আবার কি আছে sin 2 থিটা। যদি আমি কমন নেই আমাকে ডানটার সাথে মিলে, চলো আমরা একবার চেক করি। এখানটাতে আমরা যদি কমন নেই, যদি sin 2 থিটা করি, এখানে অনেক কিছু কমন হতে পারে। যেমন আমি 2 cos থিটা এত বামে নিয়ে এসে তবে কমন নিতে পারি, মানে জাস্ট লাইক এই ডান পাশে cos থিটা কমন নিলে কি হবে?
2 cos θ প্লাস 1 হবে না, ডান পাশে তো কমন নেয়াই যায়, আমি ইচ্ছা করে নিই নেই, আমি দেখি না বাম পাশে কমন নিলে কি হয়। ঠিক আছে, এখান থেকে যদি আমি sin 2 θ কমন নিই আমার কি হয়, sin 2 θ যদি আমি কমন নিই আমার আসছে কি 2 cos θ থাকতেছে, 2 cos θ প্লাস 1 থাকে। আর ওই পাশে কি থাকতেছে আমার, ওই পাশ থেকে যদি আমরা কমন নিই cos θ যদি কমন নিই আমার কি থাকতেছে 2 cos θ প্লাস 1 থাকতেছে। এই তো দেখো মিলতেছে, এই যে এটা মিলা গেছে না, তাহলে এবার বামে নিয়ে আসলে কমন নিলে তো শেষ, তাই না? আমরা কিভাবে লিখতে পারি যে 2 পুরোটাকে লিখি sin 2 θ ইনটু, আচ্ছা এখানে একটা কথা, যারা নিউ ফার্স্ট যারা এইচএসসি 2022 তারা একটা ভুল করতে পারো, তারা এটা কাটাকাটি করে দিবা। আচ্ছা তোমাদের একটা জিনিস সম্পর্কে বলি, এটা অনেকে অবগত না, যারা এইচএসসি 2022 তাদের জন্য বলতেছি, বাট বাকিরা সবাই জানার কথা। আমরা কি জানি যে sin x যদি হাফ হয়, sin x যদি হাফ হয় আমরা কি লিখি, x কত লিখি 30 ডিগ্রি লিখি না, এটা লিখি কিনা? আজকের থেকে জানবা sin x হাফ মানে শুধুমাত্র 30 ডিগ্রি না, sin এর কত পরপর রিপিট হয় আমরা জানি, sin এর 360 ডিগ্রি পরপর বা পাই 2 পাই পরপর কিন্তু sin এর ভ্যালুগুলো রিপিট হয়। তো তোমরা সবাই sin এর গ্রাফ জানো, এই যে খেয়াল করে দেখো, এই যে বিন্দুটা, এই বিন্দুটা এটা কত 0, এটা কত 2 পাই, এখানকার মান যত এখানকার মান তত। আমার কথা কি ক্লিয়ার? সো sin এর ক্ষেত্রে রিপিটেশনটা হয় 2 পাই পরপর, মানে এটা যদি হয় পাই বাই 2 আর এটা তাহলে কত হবে পাই বাই 2 প্লাস 2 পাই, বা এটাকে আমরা 5 পাই বাই 2 বলতে পারতেছি, এটা হবে 5 পাই বাই 2। তাহলে আমরা বলতে পারতেছি যে sin এর কিন্তু শুধুমাত্র হাফ মানটা শুধুমাত্র 30 ডিগ্রিতে না, 390 ডিগ্রির মানও খেয়াল, sin 390 ডিগ্রি ক্যালকুলেটর চাপো হাফ বের হবে। সো ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে হলো একটা সিম্পল একটা ফর্ম আছে, সিম্পল ফর্মটা তোমরা শিখবা 7.2 তে। 7.2 তে কি শিখবা যে অ্যাকচুয়ালি কোনো ত্রিকোণমিতিক ফাংশনে একটা নির্দিষ্ট মান থাকে না, এটা অনেক কোটি কোটি মান থাকে। তো আমরা এটাকে একটা ফর্মুলা আনতে চাই, যদি তুমি এখানে কাটাকাটি করো ভুল হয়ে যাবে। ভুলটা কি হবে বলো তো? ভুলটা হইতেছে যে আমরা এখানকার ভ্যালুটা ইগনোর করে ফেলতেছি, কোন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 7.2 এর ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কখনো কাটাকাটি করি না। কেন কাটাকাটি করি না? তাহলে আমাদের একটা আনসার কম আসবে। তো আমরা কি করব, কমন নিব, আমরা বাম পাশে কমন নিব। তাহলে আমরা চলো কমন নিই, এই যেটা বাম পাশে নিয়ে আসলে কি হয় মাইনাস cos θ হয়, আর এখানে কি থাকে 2 cos θ প্লাস 1 0, বা 2 cos θ প্লাস 1 ইনটু sin 2 θ মাইনাস cos θ 0। আমি এখানে মুছে ফেলবো, তোমরা আমার কমেন্টে জানাও কোন লাইনটা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও এটা বুঝছো কিনা, আমি তাহলে সামনে আগাবো। আচ্ছা তো কেউ কিছু জানার নেই, আর মার্কার কালি কমে গেছে, আমি অন্য মার্কার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন ওটা মুছে ফেলতেছি। ওকে, আমি এটা মুছে ফেলি। আমাদের দেখো কোন লাইনটা, শুধুমাত্র এই লাইনটা লাগবে, আমি মুছে ফেলতেছি। এরপরে দেখো এই লাইনটা নিয়ে আমরা কাজ করি। চলো 2 cos θ প্লাস 1 এই যেটা নিয়ে কাজ করতেছি ইজ ইকুয়াল টু 0। একটু আগে তোমাদের একটা লাইন বলছিল, এটা মাথায় রাখবা যে কিন্তু sin x ইকুয়াল টু হাফ হলে x এর মান কিন্তু শুধুমাত্র 30 ডিগ্রি না, আর অনেক মান আছে, এটা বুঝাবো আস্তে আস্তে বুঝাবো, একটু ওয়েট করো। যারা এইচএসসি 2022 তাদের জন্য একটু নতুন মনে হবে। বা এটাকে আমরা কি লিখতে পারি, cos θ ইকুয়াল টু মাইনাস হাফ। এটা ক্যালকুলেটর বসাও, মানে ওই পাশে নিয়ে যাও, cos ইনভার্স করো, দেখো 120 ডিগ্রি আসবে। 120 ডিগ্রি মানে কি 2 পাই বাই 3। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos 2 পাই বাই 3। তো আমরা হচ্ছে আগে যে কাজগুলো করতাম সেটা হলো cos মানে দুই পাশে cos আছে, cos চলে যাবে, θ ইকুয়াল টু 2 পাই বাই 3। এটা একটা ভুল। হ্যাঁ, মানে ভুল বলতে কি, মানে এটা আরো অনেক মান আছে যেগুলো আমরা ইগনোর করতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা ম্যাথ সেকেন্ড পার্টে 7.2 এটাই একমাত্র চ্যাপ্টার যে চ্যাপ্টারে আমরা থিটার সকল মান নিই। বাকি যত চ্যাপ্টার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যত চ্যাপ্টার আছে আমরা কিন্তু সব মান নেই না। ঠিক আছে, ওগুলো সব আমরা একটা ফুল কোঅর্ডিনেট হিসাব করি, মানে আমরা 360 ডিগ্রির ভিতরে মানগুলো নিই আর কি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু বাকিগুলো নিয়ে বদার হই না। হ্যাঁ, কিন্তু মনে রাখবা
ত্রিকোণমিতি এমন একটা জিনিস কোনো মান বাদ দেওয়া যাবে না, সব নিতে হবে। তাহলে এখানটা যদি আমরা লিখি cos θ = cos আলফা, তোমরা সূত্রটা পারো, আমি সূত্রটা পাশে লিখে দিই। cos θ = cos আলফা হলে θ = 2n পাই প্লাস মাইনাস আলফা। এই সূত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে? আশা করি পারো যারা এইচএসসি 20 এবং 21। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে আমি এখানে কি লিখতে পারি যে থিটা, এটা হচ্ছে কেন থিটা, এটা হচ্ছে কেন আলফা, এই যে মিলাই করো, থিটা সমান কি হবে 2n পাই, লিখো 2n পাই, তারপর কি প্লাস মাইনাস আলফা কোনটা, এই যে এটা 2π/3, এটা আমার একটা आंसर। এখন বলতে পারো ভাইয়া এটা দিয়ে এখন এটা বুঝান, মানে ওই যে 30 ডিগ্রি আপনি যে বলছেন অনেকগুলো आंसर দেখান, অনেকগুলো आंसर। এই যে n এর মান একবার 0 বসাও, n এর মান যদি একবার 0 বসাও आंसर কি বের হবে, প্লাস মাইনাস 2π/3, মানে তিনটা आंसर বের হবে। n এর মান 1 বসাও 2π প্লাস মাইনাস 2π/3, চারটা आंसर বের হলো। n এর মান 2 বসাও আরো দুটো आंसर বের হবে, এরকম করে একটা অসীম পর্যন্ত চলতে থাকবে যতগুলো आंसर হয় আর কি, ঠিক আছে? সো আশা করি এগুলো প্রত্যেকটার মানে কি হবে, প্রত্যেকটার মানে কিন্তু মাইনাস হাফ হবে, ক্লিয়ার? যে শুধুমাত্র 120 ডিগ্রি, আমরা জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, শুধুমাত্র 120 ডিগ্রি মাইনাস হাফ তা না, এখানে আমি যতগুলো বললাম প্রত্যেকটার মানে কিন্তু মাইনাস হাফ। সো আমাদের একটা आंसर বের হয়ে গেল, এটা একটা आंसर। এখন আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? sin 2θ - cos θ = 0। তো তোমরা সবাই sin 2 এর সূত্রটা কিন্তু পারো। sin 2 এর সমান 2 sin a cos a, ঠিক আছে? 2 sin a cos a। আচ্ছা তোমাদেরকে আগে বলছিলাম কাটাকাটি করা যাবে না, ইচ্ছা আমরা কিন্তু এই যে অন্য চ্যাপ্টার অঙ্ক হইতাম না, তো কাটাকাটি করে ফেলতাম, cos থেকে ডান নিতাম, ডান নিয়ে cos আর cos কেটে দিতাম, তাইলে হইতো কি আমাদের একটা ভ্যালু আমরা হারাইতাম, ঠিক আছে? আমরা কাটাকাটি গুলো করতে পারবো না, এই চ্যাপ্টারে কাটাকাটি করা হারাম। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে cos θ কমন নিব, cos θ কমন নিলে কি হবে 2 sin θ - 1 হবে। তার মানে দুইটা आंसर বের হয়ে যায়, cos θ এর মান 0 একটা বের হবে 0। আমরা এটা একটা সূত্র পাই, cos θ = 0 হলে θ = এটা ডাইরেক্ট সূত্র 2n + 1 * π/2, এটা ডাইরেক্ট সূত্র, এটা সূত্র কিন্তু, ঠিক আছে? আরেকটা বাকি রইল এটা 2 sin θ - 1 = 0, বা sin θ = কত আসছে, হাফ আসছে, বা sin হাফ, sin কত মান হাফ আমরা জানি, মানে যেটা নরমালটা, হ্যাঁ 90 ডিগ্রির ভিতরে যেটা আমরা জানি sin 30 মান হাফ, তো 30 মানে কত π/6, এটা কি লিখব π/6। তাহলে এখন আমি আরেকটা সূত্র লিখে দেই যে sin θ = sin আলফা হলে সূত্রটা লিখতেছি θ = n π + -1 হোল টু দ্য পাওয়ার n * আলফা, এটা হলো সূত্র, ঠিক আছে? এই সূত্র আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে θ সমান কি হবে, আমরা আলফা মানে এটা n π + -1 হোল টু দ্য পাওয়ার n * আলফা মানে হলো π/6। সো এটা আমার একটা आंसर। দেখো আমার आंसर কয়টা বের হলো, একটা, দুইটা, তিনটা। তোমরা কমেন্টে হইতেছে বলো যে বুঝছো কিনা। এই মাধ্যমে আমার ঢাকা ইউনিভার্সিটি মানে রিটেন ম্যাথ রিটেন আসা সব প্রবলেম আমি তোমাদের সলভ করে দিলাম। টোটাল 4টা প্রশ্ন সলভ করেছি। প্রথমটা কি ছিল, ফাংশনেরটা, এটা 3 মার্ক। দ্বিতীয় কোনটা ছিল, ধারারটা 3 মার্ক, 3 3 6। তৃতীয় কোনটা ছিল বলো তো, এখন যেটা বললাম এটা হলো 2.25 মার্ক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 3টা 3 3 9 আর 2.25, টোটাল 11.25। তো তোমরা সবাই জানো, গ্রুপে একটু চেক করে দেখো, আমার প্রিভিয়াস ভিডিও আছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে পুরো ডিটেইলস তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কত মার্ক ডিস্ট্রিবিউশন। আমি এখানে বলে হচ্ছে আর টাইম নষ্ট করব না। আমি একটা কাজ করব, আমি গ্রুপে এবং পেজে আবারও তোমাদেরকে ভিডিওটার লিংক আবার দিয়ে দেব, কারণ আমি আজকে দেখছি আজকে অনেক নতুন মানুষ আমি আজকে দেখলাম কমেন্ট করতেছে, যাদের আমি কখনো আগে কমেন্ট করতে দেখি নাই। এখন একটা কথা তোমাদেরকে বলবো, সেটা তোমাদের উৎসাহ। তোমরা যদি উৎসাহ দাও তাহলে কিন্তু আমরা আরো বেশি করে ভিডিও বানাবো, আরো বেশি করে তোমাদের একটা সার্ভিস দেবো। বাট যদি দেখি যে আমরা গ্রুপ থেকে কোনো মানে তোমাদের থেকে কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না, খুব কম রেসপন্স পাচ্ছি, আমরা কিন্তু উৎসাহিত হবো না, ঠিক আছে? আমাদের নিজের একটা পার্সোনাল লাইফ আছে, তো আমি প্রাইভেট অনেকগুলো বেসিস পড়াই, ওইখানেও টাইম দিতে হয়, আবার চলকেও টাইম দিতে হয়। হ্যাঁ, এখন যদি তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন পাই যে ভাই আপনি এইভাবে আগান, তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি কোনো একটা ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, সাপোজ আজকের লাইভটা, আমি নর্মালি কিন্তু কখনো চলকে লাইভে আসিনি, আরেকদিন লাইভে আসছিলাম, সেটা হচ্ছে ফিজিক্সের চলতরিতের উপর। ওই দিন অনেক ভিউ হয়েছিল, বাট পরবর্তীতে তোমাদের আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি বা আরো কিছু আমি লেকচার দিয়েছি, আমি রেসপন্স খুব একটা পাচ্ছি না। তো খুব একটা যদি রেসপন্স না পাই, আমার তো এটা করার আগ্রহটা কমে যাবে, এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। তো তোমরা যদি আমাদের আগ্রহটা বাড়ায় রাখতে পারো, আমরা আরো বেশি করে সার্ভিস দিব। তো এখন যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে, তোমরা হইতাছে যে এটা শেয়ার করতে পারো, তোমাদের ফ্রেন্ডদের কাছে দিতে পারো, বলতে পারো যে এখানে অ্যাকচুয়ালি হইতেছে যে তুমি যদি একটা ফ্রেন্ডের কাছে একটা জিনিস যদি তুমি শেয়ার করো, যে জিনিসটা ভালো, তোমার কিন্তু কোনো লস নেই, অন্যের উপকার হওয়া মানে কিন্তু তোমার লস হওয়া না। ব্যাপারটা বুঝতে পারতেছো? ও যদি একটা জিনিস শিখে তোমার কাছ থেকে উপকৃত হয়েছে, সে তোমাকে একবার হলে থ্যাঙ্কস দিবে যে হ্যাঁ আমি এটার কারণে
ঢাকা ইউনিভার্সিটি এটাও সলভ করতে পারছি, আমি সামনের একটা আশা পাবো ইয়েস ঢাকা ইউনিভার্সিটি এরকম প্রশ্ন আসে আমি নেক্সট বছর বা তারপর তোমাদের মধ্যে অনেকের অনেক ইচ্ছা আছে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো তোমরা সবাই আশা করি আমার পরিচয় জানো, আমার আর বলা দেওয়া লাগবে না। তোমাদের মধ্যে অনেকের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং, অনেকের ইচ্ছা আছে ঢাকা ইউনিভার্সিটি, আমরা জানি অনেকেই নক দিয়ে বলে ভাইয়া কীভাবে আগাবো, কী করবো না করবো। তো হচ্ছে এই সবাইকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আগাতে হবে, ঠিক আছে? তো আমি অনেক কথাবার্তা বলে ফেলতেছি, তোমরা আমাকে কমেন্টে জানাও হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকে ক্লাসটা কেমন লাগলো। যে আমি নেক্সটে কিন্তু আজকে শুধুমাত্র রিটেনটা নিচ্ছি, ঠিক আছে? তো আমাদের এটা ধারাবাহিকভাবে চলবে, অর্থাৎ প্রতিদিন আমরা চেষ্টা করবো, শোনো তোমাদেরকে গ্রুপে বলে দেওয়া হয়েছে যে আমরা চেষ্টা করবো প্রতিদিন লাইভ ক্লাস নিতে, আজ থেকে প্রতিদিন নিতে। এখন যদি দেখি তোমাদের লাইভে মানুষ আছে 5 জন 6 জন, নিব না, লাইভ ক্লাস নিব না। কেন নিব? 5-6 জন নিলে কেন নিব, তাই না? যদি দেখি যে আজকে আমরা ফার্স্টে 40 জন দিছিলাম, এখন মনে হয় কমে কতজন আসছে, আমি দেখি আমাদের সাথে লাস্ট পর্যন্ত কতজন আসো। আমার সংখ্যাটা জানা খুব ইম্পর্টেন্ট, এইটাই ইন্সপায়ার পাই। হ্যাঁ, এখন আমাদের সাথে লাইভে আসো হচ্ছে 16 জন। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে মায়া বলছে ভাইয়া সেই ক্লাসটা এত ভালো লেগেছিল কি বলবো, ভাষা প্রকাশ করতে পারবো না। আচ্ছা, তারপর হাবিব মুন্না বলতেছে যে ভাইয়া ক্লাস করাই ইনভাইট দিব ফ্রেন্ডসদের, গুড। এই তো হাবিব মুন্না, গুড। তারপরে হলো মুবাশশির মাহমুদ, ওর সাথে মানে একদিন আমার একটু কথা হয়েছিল, মুবাশশির মাহমুদ ও মানে একটা একদিন মেসেজ দিছিল। আচ্ছা বশির, মায়া বলছে অনেক ভালো লাগছে, গুড। বশির কোশ্চেন করছে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস 1 পাই বাই 2 কিভাবে হলো। এই যে বসে একটা কোশ্চেন করছে যে এইটাটা যে cos θ ইকুয়াল টু 0 হলে এটা কিভাবে আসছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে নেই, যদি তোমরা ইন ডিটেইলস শিখতে যাও, যেমন হচ্ছে যদি তোমরা এইচএসসি এর মতো করে যদি তোমরা আগাতে যাও, তখন তোমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস শেখা লাগবে। আর যদি তোমরা অ্যাডমিশনে যদি তোমরা আগাতে যাও, তোমাদেরকে কিছু জিনিস একটু শর্টকাটে শিখতে হবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো যে cos θ মান 0 এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যে cos θ ইকুয়াল টু কি হবে, cos π বাই 2, cos π বাই 2 কিনা। এখন তুমি খেয়াল করে দেখো cos θ ইকুয়াল টু 0, এটা মানে কি cos θ ইকুয়াল টু cos π বাই 2, ঠিক কিনা? এটা তো আসছে। এখন তুমি খেয়াল করে চেক করো, n মান 0 বসাও, n মান 0 বসালে কি হয়, π বাই 2 হয় না? এই যে π বাই 2, তার মানে cos π বাই 2 মান কত, 0, এই যে 0। এরপর n মান 1 বসাও, 1 বসালে কত হয়, 3 π বাই 2। আমাকে বসি যে কোশ্চেনটা করলে আমি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার আনসার দিতে পারবো, গ্রাফ দিয়ে অস্থিরভাবে বুঝাই দিতে পারবো। দেখো এই যে আমরা যদি গ্রাফের দিকে তাকাই, মানে cos এর গ্রাফের দিকে যদি আমরা তাকাই, এই যে cos এর গ্রাফটা কি হয়, এরকম না? এটা তো cos এর গ্রাফ, ঠিক কি না? তো cos এর হইতাছে যে এখানে আমাদের 0 আনতে হবে। তো cos কত মান 0, cos 90 মানে তো 0, এই যে এটাই তো হইতাছে π বাই 2, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো এটা কখন n মান যখন আমরা 0 বসাবো, n মান যখন 1 বসাবো তখন কি হবে, 1 বসালে কত হয়, 2 কে 2 আর 3 মানে 3 বাই 2। তারপর আমরা বলতে পারতাছি cos 3 বাই 2 এর মান 0। এটা কি সূত্র থেকে আমরা এখন গ্রাফ থেকে ভেরিফাই করব। খেয়াল করে দেখো এটা হইতেছে কি π বাই 2 এর মান 0। তোমরা বলো তো এটার মানটা কি, এখান থেকে এটা ডিফারেন্সটা কত? আমরা জানি প্রত্যেকটা হইতেছে কি এখান থেকে এতটুকু হলো π বাই 2, আবার এখান থেকে এতটুকু হলো π বাই 2, আবার এখান থেকে এতটুকু হলো π বাই 2, মানে প্রত্যেকটা π বাই 2 না অর্ধেকগুলা, বা এখান থেকে এতটুকু কত পাই। তাহলে এই পুরাটা হইতেছে কি পাই, এতটুকু হইতেছে কি π বাই 2। তাহলে যদি যোগ করি পাই প্লাস π বাই 2 কত হবে, 3 π বাই 2 না? তার মানে আমরা বলতে পারি cos এর ক্ষেত্রে π বাই 2, 3 π বাই 2, 5 π বাই 2, 7 π বাই 2 এগুলোর মানটা 0 হয়। আর তোমরাই বলো 3 π বাই 2, 5 π বাই 2, 7 π বাই 2 বেজোড় সংখ্যা না? আর বেজোড় সংখ্যার রুল কি, 2n + 1 বসে কি ক্লিয়ার করতে পারছি? 2n + 1 কি বেজোড় সংখ্যা, n মান 0 বসাও বেজোড় সংখ্যা, n মান 1 বসাও বেজোড় সংখ্যা। সো আমরা গ্রাফ থেকে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে π বাই 2, 3 π বাই 2, 5 π বাই 2 এগুলোর মান হচ্ছে কি 0। তো তুমি একটা কমন টার্ম নিয়ে আসো 2n + 1। আশা করি বসি তোমার কোশ্চেনে আনসার দিতে পারছি। আর বাকি যারা আসো যেমন এখন লাইভে এখন 20 জন আসো, এখন তোমাদের লাস্টে যারা কমেন্ট করতেছো খুব ভালো তোমরা অনেকে ইন্সপায়ার দিচ্ছ। যাই হোক, তো আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করতেছি। তোমাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করি, সেটা হলো আমি যে 4টা অঙ্ক করাইলাম তোমরা একটা কাজ করে এটা নোট করে ফেলো, এটা খুব কাজে লাগবে, সিরিয়াসলি খুব কাজে লাগবে। তোমার মনে হবে দূর এটা ভিডিও আকারে আছে, চলো কি আমি ঢুকলেই পাবো, এই আলসামিটা করো না, তুমি নিজের মতো করে এটা হচ্ছে এখন নোট করবা। কারণ কি আমাদের তো আজকে শুধু ক্লাস হচ্ছে না, তুমি ইচ্ছা করলে একটা খাতাই বানাও, চলকের জন্য একটা খাতাই বানিয়ে ফেলো, ওইখানে কি করবা আমরা যা সলভ করবো শুধুমাত্র সেগুলোর জন্য একটা খাতা, ঠিক আছে?
তো আজকে মনে করো তোমরা করালাম, কয়টা অঙ্ক করলাম? 4টা অঙ্ক করলাম। যদি তোমাদের ইন্সপিরেশন আমরা পাই, আমরা আগামীকালকে একটা ক্লাস নেব, পরের দিন ক্লাস নেব। আমি যে সব ক্লাস নেব তা না, তোমাদের আরো চলকে আরো ভালো ভাইয়ারা অনেক ভালো ক্লাস নিবে, হ্যাঁ, তারাও হচ্ছে প্রবলেম সলভ করাবে। আমি আজকে জাস্ট শুরু করলাম, আজকে আমি ম্যাথটা শেষ করে দিলাম রিটেন, হচ্ছে নেক্সট দিন কি হবে আমাদের গ্রুপে জানা দেওয়া হবে। তো তোমরা বুঝতে পারতেছো আমরা মোস্ট প্রায়োরিটি দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কি ম্যাথ, এটা মাত্র 2019 করাইতেছি আমরা, 2018 আছে, অনেক পুরান সালে। আরেকটু কত কঠিন কঠিন প্রশ্ন আছে দেখবা খালি। আমি আরেকটু বলি, ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে কঠিন প্রশ্ন করে ম্যাথে, সবচেয়ে কঠিন প্রশ্ন করে ম্যাথে। দ্যাটস ওয়াই আমাদের মেইন টার্গেট হলো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ম্যাথের প্রিপারেশন হচ্ছে না, তার আমাদের একটা টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে 100% শুধু ম্যাথ আনসার করা লাগবে। এটা যত তুমি ভার্সিটি বলো না কেন, ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি না, সকল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং জন্য ম্যাথ আনসার করা লাগবে। ওকে, 3 নম্বর হলো যারা শুধু ভার্সিটি যাও, তো যারা হচ্ছে অপশনাল সাবজেক্ট হিসেবে ম্যাথ রাখছো এবং মেডিকেল প্রিপারেশন নিতে আসো, যারা অপশনাল হিসেবে ম্যাথ রাখছো এবং মেডিকেল প্রিপারেশন নিতে আসো, শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন আমি খুব কম মানুষ দেখছি, মানে একেবারে মেডিকেল টার্গেট নিয়েই পড়তেছে, ম্যাথ পড়বে না এমন মানুষ তোমরা কম পাবা, আছে খুব কম পাবা। কিন্তু ম্যাক্সিমাম মানুষই কি করে, সে রিস্ক নিতে চায় না, মানে হিউম্যানের একটা নেচার হলে সে কখনো রিস্ক নেয় না। ঠিক তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে আসো, আমি 100% শিওর তোমরা কেউ রিস্ক নিবা না। কি রিস্ক নিবা না? যদি আমার মেডিকেলে চান্স না হয় তখন তুমি কি করো, ব্যাকআপ কে আর কেউ আছে ঢাকা ইউনিভার্সিটি বাদে, মানে মেডিকেল যারা প্রিপারেশন নিতে আছে তাদের জন্য বুয়েট চান্স পাও কি পসিবল বা ইজি? ইজি না, আছে এক্সেপশনাল আছে, অনেকে অনেক ভাইয়ারা বুয়েটে চান্স মেডিকেল চান্স পায়, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট, আমরা একটা নর্মাল স্টুডেন্ট হিসেবে কল্পনা করে বলতে পারি যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক আছে। কারণ কি, তার বায়োলজি ভালো মতো পড়ে, তার কেমিস্ট্রি ভালো মতো পড়ে, তার ফিজিক্স ভালো মতো পড়ে, শুধুমাত্র ম্যাথটা ভালো মতো হয় না। দ্যাটস ওয়াই আমাদের সিরিজটা চালু করছি আমরা, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হয়ে যাবে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের জন্য তো কোপায়া হবে। কারণ আমি কিন্তু নর্মালি শেখাচ্ছি না, আমি পারলে কিন্তু শর্টকাটে তোমাদের বুঝাই, আধা ঘন্টা কাজ শেষ করতে হবে। আমার ক্লাস দেখো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ইন ডিটেইলস বোঝানো শুরু করছি। সো আমাদের ক্লাস আজকে মতো এখানেই শেষ। তোমরা একটা কাজ দিতে, সেটা হলো নোট করবে, এটা নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবা। আমি যে 4টা অঙ্ক করাইলাম তোমরা দরকার টাইটা টাইম আবার দেখো, নিজে অঙ্ক করো, দরকার অনেকে তুলোই নেই, অনেক একটা কাজ করো, তোমরা খাতা যে খাতাটা বানাবা অঙ্কটা তুলে নিজে অঙ্ক করো, দেখবা না আমার সলিউশন দেখবা না, নিজে করো। কারণ তোমরা এখন সবটা পারছো, বা নিজে ব্রেন টেস্ট করো, ভাই একটু আগে বুঝাইলো, এখন আমি কি নিজে করতে পারি কিনা, নিজে করো, কই আমাদের গ্রুপে পোস্ট দাও। হ্যাঁ, এটা হলো আমরা খুশি হবো আর কি, যে হ্যাঁ ও আমার কথাটা শুনছে। তোমরা যদি এরকম যদি পোস্ট দাও তাহলে আমরা ইন্সপায়ার করবো, ঠিক আছে আমি একটা কথা বলছি, ওরা শুনছে, ওরা হচ্ছে মানবে, তাহলে আমি সামনে আরো কিছু বললে আরো মানবে, দেখবা সামনে আরো নতুন তোমার জন্য নিয়ে আসবো। আজকে কথা বলবো না, আল্লাহ হাফেজ।